আর যারা নতুন তারাও একটু মন দিয়ে শুনবেন। আশা করি এই সন্ধ্যেটা হয়তো এই প্ল্যানটা শুনে আপনার জীবনের কিছু না কিছু হয়তো চেঞ্জ করতে পারে। সো এগেইন তো ডেকে নিচ্ছি সায়নকে। হেল্প মি ওয়েলকাম অন দ্য জুম স্ক্রিন মিস্টার সায়ন দাস। ওকে, থ্যাংক ইউ। দুর্ভাগ্যবশত আজকে আমি বলে নিতে চাই যে আমার আজকে প্ল্যান শো করার কথা ছিল না, প্রেজেন্টেশনটা করার কথা ছিল না, কিন্তু মনে হলো কিছু নতুন মানুষ আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আজকে যিনি স্পিকার ছিলেন তার একটু ইন্টারনেটের সমস্যা, প্রবাবলি উনি এখনো যুক্ত হতে পারেননি। তো এই দুটো ক্ষেত্রকে মিলিয়ে একটা জিনিস সিদ্ধান্ত নেওয়া হলো যে বেশি দেরি করাটা উচিত হবে না, কারণ প্রত্যেকে আমরা এখানে আছি, প্রত্যেকের সময়ের মূল্য আছে। অতএব সেক্ষেত্রে আমাদের কম্প্যাক্ট ওয়েতে কাজটা করে নেওয়াটাই খুব বুদ্ধিমানের কাজ হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি আগে অনেকবার আপনাদের সামনে প্ল্যানটা সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, আজকেও ঠিক তাই করব। খুব শর্ট সময় 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে তাই চেষ্টা করব এবং আশা করব আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে চেষ্টা করবেন, যারা নতুন আছেন তারা তো অবশ্যই মন দিয়ে এটা শুনবেন, এটা আপনাদের কাছে প্রথম রিকোয়েস্ট, এবং পুরোটা থাকবেন, মানে পুরোটা থাকবেন বলতে আমার প্ল্যান প্রেজেন্টেশনের পার্টটা না, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যাই হোক না কেন, যেহেতু সময় দিয়েছেন পুরোটা কমপ্লিট করে যাবেন, কারণ শেষ না করলে কখনো কোনো জিনিস কমপ্লিটলি বোঝা যায় না। যাই হোক, তো আমার যে পার্টটা সেক্ষেত্রেই আমি বলি কথাটা, যে প্ল্যান প্রেজেন্টেশন জিনিসটা কি, আলটিমেটলি আমরা এখানে এসেছি কি করতে, তাই না? কিছুটা মুখে মুখে বলবো, কিছুটা প্রয়োজন মতো একটু স্ক্রিন শেয়ার করবো, সেভাবেই একটু এগোনো যাক। তো আমরা মূলত এখানে এসেছি কিন্তু আমাদের যা কিছু, যদি সহজ ভাষায় বলি, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য, এবং যদি আরো সহজ ভাষায় বলি, এক্সট্রা কিছু ইনকামের জন্য। কারণ স্বপ্ন আমাদের এতটাই বড় যে সেইটার সঙ্গে আজকে হয়তো মানে এই সন্ধ্যায় একটুখানি কথা শুনলেই আগামীকাল আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে, বা এই ব্যবসাটায় যুক্ত হয়েছেন মানেই আগামী 1 মাসের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন, এইরকম সিদ্ধান্ত নেওয়ার কোনো মানে হয় না। আর যদি এরকম সিদ্ধান্ত নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ওটাকে চেঞ্জ করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ যেটা তাড়াতাড়ি আসে সেটা তাড়াতাড়ি যেতেও সময় লাগে না। তো যাই হোক, আমরা মূলত এসেছি একটু এক্সট্রা ইনকাম করার জন্য, এবং সেই এক্সট্রা ইনকামটাকে প্রত্যেক মাসে প্রত্যেক বছরে একটু করে বাড়িয়ে আগামী 2 বছর 3 বছর সময়ের মধ্যে একটা ভালো মানের ইনকাম করার জন্য, যে ইনকামটা করার জন্য অনেকেই কিন্তু এখন হাঁপিয়ে ওঠেন, তাই না? তো সেইটুকু যদি করতে হয় তাহলে আমাদেরকে প্রথম যেটা ভাবতে হবে যে আমরা এসেছি একটা ব্যবসা করতে। আচ্ছা, এখানে কেউ কি নতুন আছেন আমাকে বলবেন, তাহলে আমি কিন্তু প্রথম থেকে একটু বলবো। যদি নতুন কেউ না থাকেন তাহলে কিন্তু আমি একটু চেষ্টা করব। যদি কেউ নতুন থেকে থাকেন মানে আনমিউট করে নিজেকে বলতে পারেন, বা ওনার কোনো আপলাইন থাকলে বলতে পারেন। নতুন কেউ আছেন? আ হয়তো নয়, আমি বুঝতে পারছি না। যদি কারো আপলাইন এখানে থেকে থাকেন একটু বলবেন। না, ঠিক আছে, কোনো অসুবিধা, তাহলে আমি একটুখানি ডিটেইলড এ যাচ্ছি জিনিসটার মধ্যে। তাহলে আমরা কিন্তু এক্সট্রা ইনকাম করার জন্য এসেছি। এবার প্রশ্ন হচ্ছে এক্সট্রা ইনকাম করার জন্য অনেকগুলো প্রসেস এই মুহূর্তে কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রথম কথা, আসল ইনকামটাই অনেকের আমাদের নেই বা আছে। আর যদিও সেটা আসল ইনকাম থাকে, যাদের নেই তাদের ক্ষেত্রে তো এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার নিজের জীবন, নিজের ক্যারিয়ারকে তৈরি করার জন্য। যদি কারো না থাকেও, তার পাশাপাশিও প্রত্যেকটা মানুষ আমরা জানি যে ইনকাম এক্সট্রা দরকার হয়। এবার প্রশ্ন হচ্ছে এক্সট্রা ইনকাম করার জন্য কি আমাদের কাছে মানে এই মুহূর্তে উপলব্ধ জিনিসপত্র আছে? না, যদি প্রথমেই আমি একটু ধরে নিই, সেটা হচ্ছে টিউশন পড়ানো। বিশেষ করে আমরা বা আমার বন্ধুরা যারা থাকে, তারা টিউশন পড়াতে একটা বেশ পছন্দ করে। আছে। দ্বিতীয় যে আমাদের কাছে কি আছে অপশন? দ্বিতীয় অপশন খুব ইজি অপশন, সেটা হচ্ছে গিয়ে আপনি কোনো ছোটখাটো কিছু দোকান দিন, বা কোনো এই মুহূর্তে ছোটখাটো কিছু এক্সট্রা পার্ট টাইম জব করুন। সেটা একটা অপশন, সেটাও এই মুহূর্তে পাওয়া যায়। সন্ধ্যের পর পার্ট টাইম জব কিছু ক্ষেত্রে পাওয়া যায়। যদিও সেটার জন্য অনেক কষ্টের ব্যাপার, কিন্তু পাওয়া যায়, আছে, উপলব্ধ আছে ওইটা একটা। আর ৩ নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে আ আপনারা যেহেতু সবাই নামটা জানেন সেক্ষেত্রে আর মানে দ্বিধা না করেই বলছি, Amway কে চুজ করা। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে এই Amway কথাটা শুনলেই না মানে অনেকের মধ্যে একটা প্রশ্ন জাগে যে এটা মানে খুব সঠিক প্রসেস কি, বা সবাই পারবে কি? এটা একটা খুব ভাইটাল জিনিস। কিন্তু আশ্চর্যজনকভাবে টিউশন পড়ানো, আশ্চর্যজনকভাবে পার্ট টাইম জব করা বা অন্যান্য কিছুর কথা শুনলে কিন্তু জেনারেলি আমাদের মনে সেই প্রশ্নটা আসে না। কেন? তার কারণ আমরা একটা জিনিস চোখের সামনে দেখেছি যে ওইখানে অন্যান্য কোনো জবের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের চাহিদা বেশি থাকে। যিনি আমাদেরকে অফার করছেন তাদের চাহিদা কম থাকে। তাই না? আমি যদি একটা চাকরির খোঁজে এক্ষুনি বেরোই, এখানে প্রচুর মানুষ আছে যারা চাকরি পেতে চায়। কিন্তু চাকরি দিতে চায় এরকম মানুষকে খোঁজ পাবেন আপনি? পাবেন না। এবং সেই কারণে কিন্তু আমাদের মনে অটোমেটিক্যালি গেঁথে গেছে
যে চাকরি যদি আমি 4-5 বছর কষ্ট করেও একটা চাকরি জোগাড় করতে পারি না, সেটা কিন্তু আমার জীবনে একটা বিশাল একটা পাওয়া বা বিশাল একটা অ্যাচিভমেন্ট। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ঠিক তার উল্টোটা। মানে যত মানুষ করতে চায় ঠিক তত সংখ্যক মানুষই তাকে ওইটা অফার করতে চায়। মানে আপনি চাইছেন চাকরি করতে আর আপনাকে সঙ্গে, সঙ্গে চাকরি দিয়ে দিচ্ছে। তখন আপনি কি মাথায় আসবে? এই চাকরিটা সঙ্গে, সঙ্গে দিয়ে দিচ্ছে মানে এর থেকে ভালো চাকরি আমার খোঁজার দরকার। কারণ এইটা থেকেও হয়তো আমি ভালো কোয়ালিটি ডিজার্ভ করি। তাই না? সত্যি টিকটিকিরা। তো এই যে ঘটনাটা, হ্যাঁ, তো এই ঘটনাটা কিন্তু আমাদের মনের মধ্যে একটা গেঁথে গেছে। এবং সেই কারণেই কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে খুব ইজিলি পেয়ে যাচ্ছি মানে কিন্তু জিনিসটা খুবই আ মানে আ সহজে হয়ে যাবে জিনিসটা তা নয় কিন্তু। তো এই কারণে যেটা বলতে চাইছিলাম যে ওই পার্ট টাইম জব বা ওইগুলো খোঁজার কারণে কিন্তু আমাদের এখন অনেকের আগ্রহ থাকলেও আমাদের বন্ধু সার্কেলে আপনি যদি একটুখানি খোঁজ নেবেন, এমন শুনলেই কিন্তু একটু মুখটা বেঁকে যায়। সেই ক্ষেত্রে আমাদের কিভাবে অ্যাপ্রোচ হবে বা আমরা কিভাবে সেক্ষেত্রে ডিল করব? এটাই আজকের প্ল্যান প্রেজেন্টেশন এর মাধ্যমে আমি একটু বোঝানোর চেষ্টা করব। তো আমাদের তাহলে আমরা যদি ব্যবসা করতে চাই, ব্যবসা করার জন্য এখানে অনেকেই আছেন যারা কিন্তু অনেক জায়গায় চাকরি করছেন, অনেকে অনেক কিছু করছেন। আচ্ছা আপনারা অনেকেই ভেবে থাকেন যে যারা ব্যবসা করেন তারা কিন্তু খুব ইজি মানে খুব সহজে ওই এলেন একবার দেখলেন চলে গেলেন। কিন্তু জিনিসটা কিন্তু অতটাও ইজি নয়। কোন একটা ব্যবসা আজকে আপনি বলুন, আপনাকে যদি তৈরি করতে হয়, আপনি ধরে নিন আপনি চাকরির সেক্টরটা বাদ দিচ্ছেন। কেন বাদ দিচ্ছেন? কারণ ওইটা অত সহজে পাওয়া যাচ্ছে না। ওই যে বললাম দেওয়ার সংখ্যা কম, পাওয়ার সংখ্যা অনেক বেশি। এবং সেই কারণে স্বাভাবিকভাবে কিছু সংখ্যক মানুষ পেলেও বেশিরভাগ মানুষ পান না। তো এবার তাহলে অবশ্যই আমাদের টিউশন বা এমআর উপর ভরসা করতে হবে। টিউশন যেহেতু একটা সারা জীবনের কেরিয়ার গঠন করতে পারে না, সেক্ষেত্রে আমাদের অ্যামওয়েটাই বেস্ট চয়েস হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে অ্যামওয়ে যদি বেস্ট চয়েস হয় তাহলে আমাদের এবার বুঝতে হবে যে অ্যামওয়ে জিনিসটা কি? অ্যামওয়ে একটা বিজনেস। তাহলে অ্যামওয়ে যদি একটা বিজনেস হয়, তাহলে এই বিজনেসের মধ্যে অ্যামওয়ে বেস্ট কেন? তার কারণ আপনি যেকোনো বিজনেস করার কথা ভাবুন। আজকে আপনি যদি ভাবেন একটা অনলাইন যেকোনো বিজনেস করবেন, যেহেতু এমন একটা অনলাইন ব্যবসা তাহলে আমি অনলাইনটাই চুজ করছি। আপনি সাপোজ একটা জুয়েলারি ব্যবসা করতে চান, কসমেটিক্স এর ব্যবসা করতে চান। আপনি সাপোজ কোন একটা কোম্পানির সঙ্গে টাই আপ করলেন এবং ওই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি অনলাইনে Amazon এ, Flipkart এ আপনি দিতে শুরু করলেন। দিলেই কি মানুষ নেবে? প্রচুর মানুষ তো ওই যে জিনিসটা দিচ্ছে বা করছে। আপনারটা কেন নেবে? তাহলে আপনাকে ওর পেছনে এফোর্ট দিতে হবে। আপনাকে কোন না কোন মডেল খুঁজে বের করতে হবে ওইগুলো এড দেওয়ার জন্য। কি না করতে হবে আপনাকে? সারাদিন এটা ওটা নিয়ে পড়ে থাকতে হবে। আপনার প্রাথমিক যে পড়াশোনা যেটা আছে সেটাকে একটু অনেকটাই হ্যাম্পার হবে। কারণ সারাদিনে ২৪ ঘন্টার মধ্যে ১০ ঘন্টা সময় এখানে আপনাকে প্রাথমিক অবস্থায় দিতে হবে। অন্তত ১ম ১ বছর তো আপনাকে কোন একটা ছোটখাটো ব্যবসা করতে গেলে সারাদিন ১০ ঘন্টা করে আপনাকে ১ম ১ বছর দিয়ে যেতেই হবে। তারপরেও দাঁড়াবে কিনা কোন গ্যারান্টি নেই। তার জায়গায় এমনই আপনাকে বলছে যে উইথআউট ইনভেস্টমেন্ট আপনি ওই সারাদিনে ১-১.৫ ঘন্টা দিলেন কি না দিলেন কোন যায় আসে না। আপনি যদি বলেন যে না বন্ধু আজকে পারছি না, ও আপলাইন বলে ঠিক আছে পারছো না তো কোন ব্যাপার না কালকে করো। কালকে বলছি বন্ধু আজকেও পারছি না। আপলাইন বলছে তাহলে আগামী পরশু করো। মানে এই যে একটা রিল্যাক্স করার জায়গা। হলো না হলো না কোনো অসুবিধা নেই এবং সেই কারণেই এবং যেহেতু প্রচুর মানুষ আমাদেরকে অফার করছে সেই কারণে অটোমেটিক্যালি আমাদের এই ধারণাটা একটা বসে যায়। তো সেইখান থেকে কিন্তু আমাদের শুরু যে কিভাবে আমরা এমওয়েটাকে দেখব। আচ্ছা এরকম হতে পারে নাকি? যে প্রচুর মানুষ অ্যামওয়ে খুঁজছে অথচ অ্যামওয়েটাকে অফার করা মানুষের সংখ্যা কম। এবং যারা এই মানসিকতা নিয়ে কাজ করেন তারাই কিন্তু দেখবেন অ্যামওয়েতে বড় বিজনেসম্যান হন। কিরকম? আপনি যাকেই দেখছেন তাকেই বলছেন, "এ ভাই অ্যামওয়ে করবি?" না সেটা করলেও কিন্তু বিজনেস হয় না। আপনি কিন্তু আপনার কোম্পানির সিইও খুঁজছেন, তাই না? তাহলে আপনাকে অ্যামওয়ে বিজনেসটাকে স্ট্রং করে দাঁড় করাতে গেলে আপনাকে যেটা প্রাথমিকভাবে চুজ করতে হবে আপনার মাইন্ডসেট। এবং সেই মাইন্ডসেট চুজ করাটা কিসের মাইন্ডসেট? যে আমি ব্যবসা করতে এসেছি, চাকরি করতে আসিনি। এটা ১ম দিন থেকে এখানে যে এই মুহূর্তে যদি খুব ভুল না হয় ১৪ জন মানুষ আছে আমাকে নিয়ে, তাহলে আমাকে বাদ দিয়ে ১৩ জন। এই ১৩ জন মানুষ আপনাদেরকে আমার এইটুকুই রিকোয়েস্ট থাকবে বা সাজেশন থাকবে যে আপনারা এইভাবে ভাবতে শুরু করুন যে আপনি ব্যবসা করতে এসেছেন এবং একটা প্রাথমিক যেকোনো ব্যবসা দাঁড় করাতে ১ বছরটা খুবই মিনিমাম সময়। লাখ, লাখ টাকা ইনভেস্ট করার পরেও সেক্ষেত্রে কেন আপনারা ২ দিন ৪ দিনে হাঁপিয়ে যান? কেন সবকিছু সামলে ওঠার পরে এটাকে করার পরেও আপনি মনে করেন আমার প্রচুর সময় খেয়ে নিয়েছে, থেকে সেরকম কিছু হয়তো পাচ্ছি না প্রাথমিকভাবে। কোন ব্যবসায় পাওয়া যায় না প্রাথমিকভাবে। আপনি দেখে আসুন আপনার আশেপাশে বাড়িতে যতজন ব্যবসা করছেন, কোন ব্যবসা থেকে প্রাথমিক ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বছরে কিচ্ছু সেরকম পাওয়া যায় না honestly। যা ইনভেস্টমেন্ট হয়তো সেটাও ওঠে না। তাহলে আপনাকে স্বপ্ন বড় করতে হবে। অতএব এক্সট্রা ইনকাম করার নেশায় তে এসেছেন তো ঠিক আছে। কিন্তু আপনার স্বপ্ন যদি বড় না হয়, আপনি যদি ভাবেন আপনি লম্বা রেসের ঘোড়া নয়, আপনি এসছেন, কিছু করবেন, চলে যাবেন, ব্যাস থ্যাংক ইউ ওটুকুই। তাহলে কিন্তু হবে না। আপনাকে লিডারশিপ কোয়ালিটি গ্রো আপ করতে হবে। আপনাকে লিডার হতে হবে। আপনার কাজটা কি হবে? না খুব সহজে যদি বলি আমার বিজনেসের প্ল্যানটা খুবই ইজি। আপনার হাতে কিছু প্রোডাক্টস আছে, যেটা আপনাকে যেকোনো কনভেনশনাল ব্যবসায় করতে হতো, আপনার
কিছু প্রোডাক্ট আপনাকে কিনতে হতো এবং সেই প্রোডাক্টস নিয়ে আপনি কি করছেন, কোথাও না কোথাও বিক্রি করতেন। এখানেও আপনার একই কাজ, সেই প্রোডাক্টটাকে নিয়ে আপনি বিক্রি না করে সাজেস্ট করা শুরু করুন। এই সাজেশনের বেসিসে যদি আপনার কাছে কনভেনশনাল ব্যবসা হতো, আপনি তো আপনার Facebook এর পেজ ছেয়ে ফেলতেন যে আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, এই ব্যবসার অমুক, অমুক প্রোডাক্ট আছে। কিন্তু Amway এর প্রোডাক্ট ছাড়তে একটু কষ্ট হয় বা লজ্জা হয় বা যাই হোক একটা হয়। তো যাই হোক আমি ওভাবে ছাড়তে বলছিও না। আপনি জাস্ট সাজেস্ট করা শুরু করুন ভিগোরাসলি। ১০ জন মানুষকে সাজেস্ট করলাম, কেউ নিল না, কি যায় আসে? আপনি যদি ৳১,০০,০০০ ইনভেস্ট করে আজকে Amway করতেন, তাতে আপনার ১০ জন মানুষ নিল না, এটা কমপ্লেইন করতেন নাকি বলতেন যে ১০ জনের মধ্যে কি হয়েছে আমি ৫০০ জনকে বলব। এই কথাটাই হয়তো ঘুরিয়ে ফিরিয়ে আপনারা শুনেছেন বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু কেন সেটাকে আপনারা সিরিয়াসলি করবেন না বা করার কথা ভাববেন না? এইটাকে আপনার ভাবতে হবে যে আপনি ব্যবসা করতে এসেছেন এই মানসিকতা নিয়ে শুরু করলে দেখবেন আপনার কাজটা খুব ইজি। যে আপনার কাছে কিছু প্রোডাক্ট আছে, আপনার একটা ব্র্যান্ড নেম আছে এবং আপনার পরিচিতি সার্কেলে Amway এর নাম শোনেনি এরকম লোকের সংখ্যাও খুব কম। তার মানে Amway এর একটা পরিচিতিও আছে। আপনার ওই প্রোডাক্টটা বিভিন্ন মানুষের সমস্যা অনুযায়ী ওদের কাছে পৌঁছে দেওয়াটাই আপনার দায়িত্ব। কিরকম? না জাস্ট এই প্ল্যান প্রেজেন্টেশন এর মধ্যে জাস্ট আমি এটুকুই এভাবে বলার চেষ্টা করি যে আপনার কাজটা এইরকম হবে যে আপনার আশেপাশে যত বন্ধু আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। বন্ধু হোক, স্যার হোক, পরিচিত হোক, বস হোক, এনিওয়ান প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা আছে। এবং সেই সমস্যাগুলোকে যদি ছোট্ট ২-৪ টা ভাগে ভাগ করা যায়, প্রাথমিক হয় একটা মানসিক সমস্যা, দ্বিতীয় হয় একটা শারীরিক সমস্যা, তৃতীয় হয় আর্থিক সমস্যা। এবং এই ৩ ধরনের সমস্যা কিন্তু আপনার প্রতিটা বন্ধুর কারো না কারো ক্ষেত্রে কোনো না কোনো সমস্যা আছেই আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এমনকি আমার বিশ্বাস এখানে যারা আছেন তাদের প্রত্যেকের এই ৩ টের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা আছেই। তাহলে আপনি যার আর্থিক সমস্যা তাকে যদি গিয়ে বলেন, Amway একটা ভালো প্রোডাক্ট আছে ইউজ কর, সে সেটাকে এফোর্ড করতে পারবে না। honestly শুধু Amway কেন? আমি যদি আজকে যার আর্থিক সমস্যা তাকে যদি আমি হঠাৎ করে Lux এর সাবানের কথাও বলি, সে বলবে আমার সাবান দরকার নেই, আমি এমনি তেলেই সরিষার তেলেই ভালো আছি। তাহলে যার আর্থিক সমস্যা তাকে আমি বিজনেসের প্ল্যানটাকে বোঝানোর চেষ্টা করব। আবার ঠিক তেমনি কারো আছে দেখা যাবে শারীরিক সমস্যা। সে হাঁটুর যন্ত্রণায় ভুগছে বা প্রচুর পরিমাণে টায়ার্ড ফিল করছে অথচ তার আর্থিক সমস্যা বা মানসিক সমস্যা খুব একটা নেই। তখন আপনি তাকে সাজেস্ট করুন শারীরিক সমস্যার প্রোডাক্ট গুলো নিয়ে। যে আপনার হাঁটুর সমস্যা আপনি গ্লুকোসামিন এসেল প্রোভাইড করুন। কারোর দেখা যাবে তেল ছাড়া খাবার খেতে ডাক্তার বলেছেন অথচ তেল ছাড়া খাবার উনি খেতে পারছেন না। সেক্ষেত্রে আপনি ওনাকে Amway কুইন প্রোভাইড করুন। প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আছেন। এটা আপনি আপনার আপলাইনকে জিজ্ঞেস করে নেবেন যে আচ্ছা আমার ওই বন্ধুর অমুক সমস্যা। আপনি এভাবে লিস্ট করুন না। আপনি এভাবে লিস্ট করুন যে আমার এই মানে সাপোজ হাঁটুর ব্যথা আছে এরকম আমার বন্ধুর সংখ্যা ৫০ জন। বন্ধু বা বন্ধুর মা বা বন্ধুর ফ্যামিলি আমি জাস্ট ধরে নিচ্ছি। এরকম লিস্ট করলে দেখবেন আপনার খুব সহজ হয়ে যাচ্ছে জিনিসটা। যে কেউ আ মানে মানসিক সমস্যা নিয়ে আছে। তাদেরকে আপনি কি বলবেন যে আসুন না আজকে আমাদের একটা ব্যবসায়িক একটা হই হুল্লোড় হবে। এই হোলি উপলক্ষে আমাদের আগামী হোলি উপলক্ষে একটা দারুণ হই হুল্লোড় হবে। অলরেডি লিঙ্ক হয়তো আপনারা পেয়েছেন বা পেয়ে যাবেন। আসুন সেখানে ঢোকান ওনাদেরকে। ওনারা দেখুক কি মজা করে। একটা ব্যবসা এখানে কি সুন্দর হাসি ঠাট্টা মজা হয়, গল্প হয়, খোশ মেজাজে আড্ডা হয়। মানে এটা অসাধারণ একটা জায়গা। সেখানে শুধু ব্যবসা পিপি করে বলা হয় না। বিজনেস করো না হলে তোমার সঙ্গে কথা বলব না বলা হয় না। এখানে শুধু গল্প করা হয়। তার সঙ্গে বলা হয় যে, "এসো বন্ধু একটু সাহায্য করি তোমায়।" তাহলে এইটা যদি আপনি কাউকে বোঝাতে পারেন যে, "দেখো এমন একটা কর্পোরেট জায়গা আছে।" এটা তো একটা কর্পোরেট জায়গা যেখানে ব্যবসা হয়। ব্যবসা মানে কর্পোরেশন। তো সেই কর্পোরেট জায়গায় আপনাকে মানে চাপ দেওয়া হচ্ছে না। আপনার চাপটাকে মধ্যে শুষে নিয়ে আপনাকে আনন্দ দেওয়া হচ্ছে। এইটা যদি কেউ বুঝতে পারেন তাহলে সে সেই টানেই এখানে আসবেন। এবং যে টানে সে এখানে আসবেন অটোমেটিক্যালি সে ধীরে ধীরে ব্যবসাটার প্রতি ভালোবেসে ফেলবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন মানুষের কি সমস্যা, সেই সমস্যা অনুযায়ী তার কাছে সমাধান দেওয়া। কাউকে কিছু চাপিয়ে দেওয়াটা Amway বিজনেস কোনদিন বলেনি, বলবেও না। এবং এইজন্যই আমাদের একটাই থিওরি যে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত মানুষরা যেমনই আছেন, তারা ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আমাদেরকে এগোতে হবে এবং তাদেরকে অফার করতে হবে যে আপনি ভালো আছেন এটা বিশ্বাস করি। কিন্তু আরেকটু ভালো থাকতে অসুবিধা কি? আমরা অনেকে একটু ভুল করে ফেলি। আমরা বলি যে, "আপনি খারাপ আছেন, আপনাকে ভালো থাকতে হবে।" উনি খারাপ আছেন না ভালো আছেন সেটা আমি দেখিয়ে দেওয়ার কেউ নয়। আমি উনাকে জাস্ট বলতে পারি, "আরো একটু ভালো থাকার উপায় আছে। আপনি কি চান?" অবশ্যই সবাই চান আরেকটু বেশি ভালো থাকতে। সেক্ষেত্রে এটা কাজে দেবে। এবং এই করতেই দেখবেন আপনার কাজে আসছে। এবং এই মানসিকতা যে ২ টো মানসিকতার কথা আমি বললাম যে, একটা হচ্ছে আপনি ব্যবসা করতে এসছেন এবং দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনি কারোর সমস্যা সমাধান করতে এসছেন। এই দুটোকে একবার মাথায় নিয়ে ভাবুন তো। খুব, খুব চাপের কিছু করে ফেলেছেন কি? নিশ্চয়ই নয়। বা খুব চাপের কিছু করতে হবে কি? নিশ্চয়ই নয়। কিন্তু প্রত্যেকদিন করতে হবে, কনসিস্টেন্টলি করতে হবে, প্রতি মুহূর্তে করতে হবে। এবং এই করতেই কিন্তু আমি গত ১ বছর ১.৫ বছর ধরে বিজনেসটার সঙ্গে যুক্ত আছি। একটা স্টুডেন্ট, আমি কখনো ভাবতে পারি না একটা স্টুডেন্টের পক্ষে মান্থলি একটা ১.৫ লাখ ২ লাখ টাকার বিজনেস করা। কিন্তু সেটা কম বেশি আমার পক্ষে এখন প্রত্যেক মাসে সম্ভব হচ্ছে। আমি যদি সত্যি কনভেনশনাল ব্যবসায় ১.৫ লাখ আমি আমার ব্যবসার কথা বলছি। যদিও Amway এর ব্যবসা অনেক বড়। আমাদের ভারতবর্ষে প্রায় ২,৫০০ কোটি টাকার কাছাকাছি। কিন্তু সেটার কথা ছাড়ুন। আমার মতো একটা স্টুডেন্ট
পড়াশোনার পাশাপাশি 1.5 লাখ টাকার ব্যবসা করবে, এমন ছাড়া ভাবতে পারা আমাকে সম্ভব না। কারণ আমি জানি না পারবো কি করে। কোনো এক মাসে অ্যামাজনে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে দিতেই পারি। মানে অ্যামওয়ের প্রোডাক্টের কথা বলছি না। অন্য কোনো একটা প্রোডাক্ট আমি ব্যবসার কথা বলছি। কিন্তু সামনের মাসে সেটা কে নেবে না নেবে সেই চাপ, সেই হ্যান্ডেল করা অত আমি পারব না। এখানে টিম আছে। আমার বন্ধুরা এখানে আছে সবাই। সুরজিৎ থেকে শুরু করে এখানে যাদের নাম দেখতে পাচ্ছি দীপালি, সুরজিৎ, সৌমেন, চয়ন, এরা প্রত্যেকে আছে। এবার দাদাভাই স্বাগত। এরা প্রত্যেকে আছে আমাকে সাহায্য করছে। যে কারণে আমার টিমটা খুব ভালোভাবে এগোচ্ছে। ইকুয়ালি ওদের প্রত্যেকের একটা দারুণ টিম হচ্ছে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনি কি করতে এসছেন এবং সেটা করার জন্য আপনি কতটা ডেডিকেটেড। যদি এটা সত্যি হয় যে আপনি সত্যিই ব্যবসা করতে চান, যদি এটা সত্যি হয় যে আপনি সত্যি লিডার হতে চান এবং আপনি পাবলিক স্পিকার হতে চান, আপনি একটা নাম চান, ফেম চান, আপনি একটা শান্তিপূর্ণ জীবন চান এবং আপনার আশেপাশে সমস্ত বন্ধুর সমস্ত সমস্যার একটা সমাধান দিতে চান, তারা নেবে কি নেবে না সেটা তাদের চয়েস। কিন্তু আপনার কাছে একটা সমাধান যদি আপনি দিতে পারেন, এটা আপনার শান্তি যে ওই বন্ধুরা কোনোদিন বলতে পারবে না যে আমাকে তুই তো কোনোদিন হেল্প করিসনি। আমি হেল্প করতে চেয়েছিলাম, আমি ওটা বুক ঠুকে বলতে পারি। তো এইটা যদি আপনি চান তাহলে আসুন সবাই মিলে বিজনেসটায় যুক্ত হন এবং আরো ভালো করে বিজনেসটা করুন। এবং ডিটেইলড আমি আজকে কোনো স্লাইড শোতে গেলাম না, শুধু এটুকুই বোঝানোর চেষ্টা করলাম জীবনের সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আপনার সময়, আপনার পরিবার। এবং এই ব্যবসা কিন্তু টাকার পাশাপাশি আপনার সময় এবং আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর মতো একটা দারুণ মানসিক পরিবর্তন আপনার মধ্যে ঘটায় এবং সেটার জন্যই হয়তো এই ব্যবসাটা অন্যান্য যেকোনো ব্যবসার থেকে ইউনিক এবং অনন্য। থ্যাংক ইউ এগেইন। আমার এটুকুই আজকে বলার ছিল। তো এর পরবর্তী যে স্পিকাররা আছেন তাদের আপনারা মন দিয়ে শুনবেন, আশা করব এটা। এবং আশা করি আজকে কিছুটা হলেও আপনাদের ক্লিয়ার হয়েছে যে এটা একটা বিজনেস। অতএব বিজনেসটাকে বিজনেসের মতো করে মজা করে একটা অনন্য ভঙ্গিতে আমাদেরকে করতে হবে। থ্যাংক ইউ এগেইন অ্যান্ড ওভার টু হোস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ সায়নকে। তো একটা জোরদার হাততালি হতে পারে। আমরা অনেক কিছুই জানলাম। তো মোটামুটি বেসিক যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো সবই জানলাম। আজকে হয়তো বিজনেসের প্ল্যানটা ওইভাবে জানলাম না, কারণ আমরা তো রেগুলার শুনি। কারণ এখানে যারা রয়েছে তারা মোটামুটি সবাই পুরনো, নতুনরা তেমন খুব একটা কেউ নেই। আমরা 1-2বারের বেশি হলেও ওই মিটিং অ্যাটেন্ড করে ফেলেছি। তো সেখান থেকে আজকে যে জিনিসগুলো জানলাম, আশা করি যদি কেউ মন দিয়ে শুনে থাকেন, যদি সবাই শুনেছেন আশা করি, তো মোটামুটি তাদের সবাই একটা কাজে আসবে। হ্যাঁ, তো এবার আমরা নেক্সট স্পিকারের কথা শুনবো। তো অলরেডি সবাই এক্সাইটেড। তো সায়নের জন্য আরো একবার হাততালি চেয়ে নেবো সবার কাছে, আনমিউট করে আবার হাততালি দিতে পারেন। তো এবার নেক্সট স্পিকারকে ডাকার পালা। তো নেক্সট পার্টে চলে যাই আমাদের যেরকম রেগুলার যেরকম হয়। তো 4 বেসিক্স নিয়ে বলবে আজকে হচ্ছে সুরজিৎ প্রধান। তো অনেকদিন পর সুরজিতের কথা শুনবো। আমি অনেকদিন বোধহয় সুরজিৎকে মিটিং এ পাইনি সেভাবে। তো আজকে আমিও খুব এক্সাইটেড, কারণ ওর দারুণ স্পিকার, খুব দারুণ গুছিয়ে কথা বলে, খুব সুন্দর। তো ওরা একটা ভালো টিম রয়েছে। তো ওনার কাছ থেকে শুনি, একজন লিডারের কাছ থেকে। তো হেল্প মি ওয়েলকাম মিস্টার সুরজিৎ প্রধান অন দ্য জুম স্ক্রিন। সুরজিৎ আছিস? হ্যাঁ, এক্ষেত্রে একটু বলে রাখতে চাই, একটু অপ্রস্তুত হবে সুরজিৎকে হঠাৎ করে ডেকে নেওয়া হলো। ওই আজকে স্পিকার। থ্যাংক ইউ। ওভার টু সুরজিৎ। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বল। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ হোস্ট স্বাগতদাকে। তো অনেকদিন পরে এক্সাইটেড তো সবাই একদম। তো এটা সত্যি একটা অসাধারণ প্ল্যান শুনলাম। তো আমাদেরই আপলাইন কাছের ফ্রেন্ড সায়ন থেকে, আমারই আপলাইন। তো বেশি দেরি না করে আমার পরিচয়টা দিই। আমার নাম সুরজিৎ প্রধান, আর আমার আপলাইন তো আমারই বন্ধু সায়ন। আর গ্রেড অ্যান্ড গ্র্যান্ড আপলাইন সবারই আপলাইন, মেন্টর আপলাইন স্নেহাশিস অ্যান্ড সুমিত দাস। তো আমি আজকে যেটা বলতে বলা হয়েছে যে 4 বেসিক্স, আমরা বিজনেস প্ল্যানটা তখন একটা ওভারভিউ শুনলাম মোটামুটি। এবারে কোনো একটা কাজ, আপনি সাপোজ ধরুন কোনো একটা কাজ যদি আমাদের প্ল্যানিং না থাকে, কোনো একটা প্রসিডিওর না থাকে, কিন্তু ওই কাজটা এক্সিকিউট করতে সাকসেসফুলি হয় না। কিন্তু সেই জন্য আমাদের এই বিজনেসটার ক্ষেত্রেও যে একটা ভিত্তি রয়েছে, বেসিক্স রয়েছে, যে আমরা এই 4টে ভিত্তির উপর
বিজনেসটা সঠিকভাবে বিল্ড করার চেষ্টা করি, তাহলে কিন্তু বিজনেসটা খুব সহজে কিন্তু সঠিকভাবে বিল্ড করা সম্ভব হবে। সেই 4টি কিন্তু ভিতকেই আমরা বিজনেসের ভাষায় 4 বেসিক্স বলছি। সেই 4 বেসিক্স এর ক্ষেত্রে যেটা প্রথম আমাদের থাকে, যে যখন প্ল্যান শোনার পরে আমরা যারা নতুন, বিশেষত তাদের ক্ষেত্রেই বলি, আর পুরানোটা রয়েছে, নতুনরা জয়েন করলাম, সেই জয়েন করার পরে আমাদের 4টে কাজ, মানে কাজের মধ্যে প্রথম যেটা থাকে, যে এই 4 বেসিক্সকে আমরা 4টা পয়েন্ট বলছি। যে প্রথম যেটা আমাদের থাকে, যে আমরা একটা নেম লিস্ট বিল্ড করব। আমি বিজনেসটা প্ল্যান শো শুনলাম, বিজনেসটা জয়েন করলাম, জয়েন করে আমার প্রথম কাজ হবে যে আপলাইন কাছ থেকে শুনেছি যে আপলাইন বলে দিয়েছে একটা নেম লিস্ট করতে হবে। কেন? কারণ এক্ষেত্রে আমরা শুনলাম এটা একটা অর্গানাইজ বেসড বিজনেস, পিপলকে নিয়ে বিজনেস, অর্থাৎ আমার একটা নেম লিস্ট রাখতে হবে। যে একটা ফর্মুলা রয়েছে, ফ্রেন্ডস ফর্মুলা রয়েছে, সেই ফ্রেন্ডস ফর্মুলা অনুসারে এফ ফর, যেটা ফ্রেন্ডস বলা হয়, আর ফর রিলেটিভস বলা হয়, এই করে প্রত্যেকটা আমরা যে কাছাকাছি ইনস্টিটিউশনের কেউ রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, ডক্টরস যারা রয়েছেন, কিংবা আমরা রিলেটিভস নেবার্স যারা রয়েছেন, প্রত্যেকের একটা আমাদের নাম, একটা লিস্ট বিল্ড করলাম। নাম লিস্ট থাকলে কি হবে, আমরা যেহেতু বিজনেসটা একার দ্বারা তো পসিবল না, বিজনেসটা আমাদের একটা টিম ওয়ার্ক, তো মানুষকে শেয়ার করতে হবে, মানুষের এই প্ল্যানটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাই আমার কাছে যদি একটা সুস্পষ্ট একটা লিস্ট না থাকে, তাহলে আমি কাকে, একটা প্ল্যানিং না থাকলে তো আমি হুট করে কাউকে বলতে পারি না, যে হুট করে বলে গেলাম চলো আজকে। আমার যদি একটা খাতায় একটা লেখা থাকে যে আজকে কিংবা এই 1 সপ্তাহ আমি অমুক অমুক মানুষকে বলবো, তাহলে সুবিধা হয়। সেই রকম যেটা আমি বললাম যে নেম লিস্ট, এবার লিস্টের মধ্যে অনেক রকম ভাগ রয়েছে, এটা হচ্ছে নেম লিস্ট। এবার নেক্সট যেটা আছে, এই বিজনেসটা টোটালি কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপনার ড্রিমই আপনার এই বিজনেসটা কিন্তু পরিচালিত করবে। একটা সময় আপনার মনে প্রশ্ন হবে যে কেন বিজনেসটা করবো। প্রত্যেকের কিছু না কিছু ড্রিম থাকে, কিংবা যে কারণে আমরা বিজনেসটা এসছি, সেই কারণটা একটা আমাদের লিস্টবদ্ধ করতে হবে। এটাকে আমি আমার ভাষায় ড্রিম লিস্ট বলছি। তাহলে লিস্ট বিল্ডিং আমরা দুটো দেখলাম, একটা নেম লিস্ট, একটা ড্রিম লিস্ট। তারপরে হচ্ছে আমরা বিজনেসটায় নতুন আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সবকিছু বুঝে উঠতে পারবো না, কিছু কিছু ডাউট ক্লিয়ার হবে, কিংবা বিজনেসটা নলেজ করতে গিয়ে অনেক রকম কোশ্চেনের সম্মুখীন হব। সেই কোশ্চেন গুলো আমরা লিখে রাখবো, কিংবা একটা ডাউট লিস্ট বানাবো, যে আমার কি কি ডাউট আছে, কি কি আমার মনে এখনো ক্লিয়ার হয়নি, এবং সেইগুলো আমরা সময় মতো সেগুলো আপলাইনের সঙ্গে কথা বলে, কিংবা এইরকম বারবার মিটিং টিটিং অ্যাটেন্ড করতে করতে আমরা, এছাড়া 9 কোর স্টেপের মধ্যে আমরা জানি যে সিডি, ক্যাসেট, ডিভিডি এইসব শোনার মাধ্যমে আমরা নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবো। মানে এই করে আমরা যেরকম নিজের একটা নেম লিস্ট বানাবো, সেমনি একটা ড্রিম লিস্ট থাকবে, তেমনি একটা আমার সঙ্গে সঙ্গে একটা ডাউট লিস্ট থাকবে, কি কি ডাউট রয়েছে। এবার এটা হলো তো আমাদের লিস্ট বিল্ডিং। এবার লিস্ট শুধু তো বানালে হবে না, অনেকগুলো আমার লিস্ট আছে, ঠিক আছে, একটা আমার মনে একটা পোটেনশিয়াল রয়েছে যে অনেক মানুষকে বলার মতো স্কোপ রয়েছে। এবার এরপরে আমাদের কাজে মেন করতে হবে, যেটা হচ্ছে ইনভাইট, কন্ট্যাক্ট অ্যান্ড ইনভাইট। এবার যাদের আমরা নেম লিস্ট করলাম, ওদেরকে এবার আমাদের সিলেক্টিভলি আমি আজকে এই আমার কয়েকটা রিলেটিভসকে বলবো, কিংবা আমাদের কয়েকটা কাছের বন্ধুকে বলবো। সেই লিস্ট অনুসারে আমরা ঠিক করলাম যে ওদেরকে আগে আমরা কন্ট্যাক্ট করব, দেন আমরা ওদেরকে ইনভাইট করব। ইনভাইট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বিজনেসটা নিয়ে কিছু বলবো না, যে এটা একটা জাস্ট একটা বিজনেস, কিংবা এটা একটা অপরচুনিটি। আমরা আমি একটা করছি, কয়েকজন বন্ধু মিলে আমরা পড়ার পাশাপাশি, তো আমার যেটা মনে হয়, তুই আশা করি এই বিজনেসটার, তুই এই অপরচুনিটি তোর জন্য আশা করি উপযুক্ত, তুই একবার চাইলে শুনে দেখতে পারিস। আমরা তো পড়ার পাশাপাশি করছি, পড়ার পাশাপাশি আমরা তো এখন তো অনেক কিছুই ভাবছি, কিছু একটা লাইফে করতে হবে, তো একটা পার্ট টাইমে যদি কিছু একটা করতে পারি পড়ার পাশাপাশি, তো তা কিংবা আমাদের কাজকে অক্ষত রেখে, কাজকে পাশাপাশি রেখে, তাহলে খুব ক্ষতি নেই। এইভাবে আমরা ইনভাইট করব, তার নিড অনুসারে ইনভাইট করব। ইনভাইটিং এর সময় কখনো আমরা এই বিজনেসটা সম্বন্ধে কিছু বলবো না, তাহলে ওই ইনভাইটের সঙ্গে সঙ্গে ওর
এই যে সায়ন অলরেডি প্ল্যান শোতে বলছিল যে এমন মানে মানুষের একটা কিছু কিছু মানুষের একটা নেগেটিভ ধারণা থেকে গেছে। আসলে মানুষ আসলে অল্প বিদ্যা ভয়ঙ্করী যেটা বলে, জ্ঞান নেই বল, মানে বিজনেস সম্বন্ধে তো পুরোপুরি জ্ঞান নেই, কিংবা একটা বাজে কোনো কারণে একটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেইটা যে মাথায় থেকে গেছে, সেই কারণে প্রথম দিন যদি ইনভাইটে আমরা বলে দিই যে এটা একটা এমন বিজনেস অপরচুনিটি কিংবা একটা নেটওয়ার্ক মার্কেটিং, তো নেটওয়ার্ক মার্কেটিং মানেও অনেক রকম একটা খারাপ কনসেপ্ট মানুষের অনেকের মধ্যে রয়েছে। তাই আমরা ইনভাইটিং এর সময় এইসব বলবো না, মানে এমন ভাবে ইনভাইটটা করবো যাতে ওর মধ্যে একটা শোনার একটা এক্সাইটমেন্ট থাকে, যে হ্যাঁ একবার শুনে দেখতে পারি। তারপরে ওদের যখন ও রাজি হলো, কাউকে ইনভাইট করলাম, ওর কাছে আমি টাইম ডেটটা ফিক্সড করে নেবো, যে আমি যেন অফার করছি, তার উপর চাপিয়ে দিচ্ছি না, ওর সুবিধা যখন রয়েছে, ফাঁকা রয়েছে, যাতে করে আমি যখন কোনো প্ল্যানটা শেয়ার করব, পরবর্তী যেটা স্টেপ আছে, যে সোদা প্ল্যান রয়েছে 4B6 এর থার্ড স্টেপ সোদা প্ল্যান, এই সোদা এসটিপি যেটা বলে, এই সোদা প্ল্যান শোটা যখন আমি করব, ও যাতে যতটুকু সময় দেয় আমার এই প্ল্যানটা শোনার জন্য, ততটুকু যেন কাজের হয়, মন দিয়ে শুনতে পারে। জোর করে আমার সময় ওকে ইনভাইট করব, সেটা আমরা করব না। ওর সময় একটা টাইম ফিক্সড করব, ওকে আমি অফার করব, যে তাহলে আমরা সেটা আবার অনেক দেরিও করব না, যে আজকে ইনভাইট করলাম, 1 সপ্তাহ পরে ওকে আমি প্ল্যান শো করাবো, তাহলে ওর মাঝখানে আবার পুরো ব্যাপারটাই এক্সাইটমেন্টটা হারিয়ে যাবে। হ্যাঁ, এবার সেই কারণে আমরা কিংবা কালকে, আজকে আমি ইনভাইট করলাম, কালকে আমি ওকে বললাম যে এরকম কি বসা যেতে পারে বিকেলে, কিংবা তারও কালকে ব্যস্ত থাকলে নিশ্চয়ই তো পরশুদিন কোনো না কোনো ভাবে ফাঁকা থাকতেই পারে, কিংবা 1 ঘন্টার ব্যাপার। এবং প্ল্যান শোটা আমরা যেটা করব অতি সংক্ষিপ্ত হবে, এবং মানে মেন যেটা হার্ডকোর ব্যাপারটা যাতে আমি শোনাতে পারি, বেসিক জিনিসটা যেটা আমাদের মেন, না শোনালে নয়, যাতে করে ওর ইন্টারেস্টটা থাকে। অনেক সময় লেন্দি হয়ে গেলে ব্যাপারটা, নতুন যারা অনেক সময় হয়ে যায়, সেই দিকটা আমাদের ধ্যান রাখতে হবে। এবং বলার সময় আরো অ্যাটিটিউডটা যেন ঠিকঠাক থাকে, যাতে আমি এরকম কোনো মুখস্থ করে বলছি না, যে এটা আমার আমার মনের মধ্যে যাতে একটা অটোমেটিক ফিল চলে এসছে, যে হ্যাঁ এটা হয়, বিজনেসটা হয়, সেই ফিলিংটা যেন আমার চোখে সে যেন প্ল্যান সঙ্গে দেখতে পায়। আর এখন তো অনলাইন পরিস্থিতি, আমরা অনলাইনে অনেক প্ল্যান শো করছি, প্রয়োজনে এখন যেহেতু অনেকটা লকডাউন বলতে গেলে এইসব ব্যাপারটা উঠে গেছে, সবচেয়ে বেটার হয় যদি পাশাপাশি কোনো প্ল্যান শো করছি বন্ধুর বাড়িতে কিংবা রিলেটিভস বাড়িতে, ওর 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 অনুমতি নিয়ে যদি ওর বাড়িতে গিয়ে একটা মানে 1-to-1 ইন্টারাকশন করে যাতে প্ল্যানটা শোনানো যায়, যাতে ইফেক্টিভনেসটা বাড়ে অলরেডি অনলাইনের থেকে, সেটা যদি সম্ভব হয় তো খুবই ভালো। ওর সময় অনুসারে আমার বাড়িতে ডাকলাম, কিংবা ও যদি ওর বাড়িতে গিয়ে প্ল্যান শোটা করানো যায়। এরপরে আমাদের সেই এসটিভিটা মেন, যেটা বিজনেসের যেটা হার্ড বলা হয়, এসটিভিটা কিন্তু আমাদের করতে হবে। এবং এসটিভিটা করার পরে আমার প্ল্যান শোটা করলাম, তারপরে যেটা হচ্ছে ফলো অ্যান্ড ফলো থ্রু। এটা আমাদের ক্ষেত্রে ড্রব্যাক হয়ে যায়, যে প্ল্যান শো করার পরে আমরা অনেক সময় গ্যাপ হয়ে যায়, যে ওর কাছ থেকে ফিডব্যাকটা নেওয়া হয় না। আসলে ও ব্যাপারটা কতটা বুঝেছে, কিংবা কতটা ইন্টারেস্টেড, কিংবা যে বিশ্বাস ওর অল্প হলেও এসছে কিনা শোনার পরে যেটা হয়, সেটা আমাদের ফিডব্যাকটা নিতে হবে। সেই ফিডব্যাকটা নেওয়াটা দেরি করলে চলবে না। অর্থাৎ আমাদের অর্থাৎ আমাকে আপলাইনের মতো একটা ফলো টু করতে হবে, এবং এবং তার পরে পরে আমরা ইন্টারেস্টেড হলে ওকে নিয়ে আমরা এগোবো, এবং সেই স্টেপ অনুসারে আমরা আরো গাইড করবো, এবং ব্যাপারটা কিভাবে করতে হয়, কিভাবে হয়। এই মানে এই 4টেই মানে এই বিজনেসের 4 বেসিক্স বলা হয়, 4টেই ভিত বলা হয়। এবং এইগুলো আমরা প্রাথমিক লেভেলে এই 4টে যদি আমরা ভালোভাবে ফলো করি, এবং এর পাশাপাশি যেটা আমাদের করণীয় আরো রয়েছে 9 কোর স্টেপ, আরো অনেক কিছু রয়েছে, মানে এই 9 কোর স্টেপ গুলো এবং 4 বেসিক্সটা মেনটেন করে চললে মানে বিজনেসটা ভালোভাবে বিল্ড করা চলবে। এবং কারণ এটা হচ্ছে সিস্টেম, লাইফে সিস্টেম না থাকলে কিন্তু সাকসেস আসছে না। এই বিজনেসটার ক্ষেত্রেও এটা একটা মেন সিস্টেম। সো এইটুকুই, মানে অ্যাকচুয়ালি এটা অন্য একজনের বলার ছিল, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। সো থ্যাংক ইউ, ওভার টু হোস্ট। অসাধারণ অসাধারণ, অ্যাজ ইউজুয়াল বিপদে রক্ষা করতে আমাদের সুরজিৎ, আমি সুরজিৎকে সবসময় এই নামে ডাকি, মানে যে কোনো সমস্যা হলে মোটামুটি সুরজিৎ সামলে নেয় আর কি। থ্যাংক ইউ। তো
খুব সুন্দর করে গুছিয়ে বলেছে আমাদের প্রত্যেককে। আশা করি 4 বেসিক্সটা বিশেষ করে অনেকে নতুন না হলেও পুরনো হলেও আমার বিশ্বাস 4 বেসিক অনেকে ভুলে গেছি, কারণ 4 বেসিক কন্টিনিউয়াসলি ফলো করি না। এবং সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে সুরজিতের এই ছোট্ট ক্যাপসুল ট্রেনিংটা আশা করি প্রত্যেকের খুব কাজে লাগবে। কিন্তু খুব সুন্দর করে সুইট একটা ট্রেনিং সুরজিৎ কিন্তু আমাদেরকে প্রোভাইড করলো। তো এর পরবর্তী যিনি স্পিকার উনি হচ্ছেন আমাদের সবারই প্রিয় সুদর্শন কাকু, ডক্টর সুদর্শন মাইতি। তো উনি এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারপরেও ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে উনি যদি একটুখানি আমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করেন খুব ভালো হয়। তো একটা জাস্ট খুব সহজ একটা প্রশ্ন উত্তর আলোচনার মতো করে ওনাকে জাস্ট ২-৩টে প্রশ্ন করব, যেগুলো খুব কমন প্রশ্ন বা অবজেকশন বলা হয়। তো সেই অবজেকশনটা কারণ এখানে আমার বিশ্বাস যে ১-২ জন নতুন আছেন, মানে আমার নাম দেখে মনে হচ্ছে, আমি নট সিওর, অন্য টিমেরও হতে পারেন। তো যদি কেউ নতুন থাকেন তো অন্য কথা, না পুরনো হলেও আমার মনে হয় এই অবজেকশন গুলো হ্যান্ডেল করতে, যদিও খুব ইজি অবজেকশন, তবুও কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারি না। এবং আমরা এই বিজনেস মিটিং এ জেনারেলি বলা হয় যে কোনো বাচ্চাদেরকে নিয়ে না আসতে, কারণ বিজনেস মিটিং মানে বাচ্চাদেরকে না নিয়ে আসাটাই ভালো, ওরা একটা অন্য জগতে থাকে, সেক্ষেত্রে ওদের এই জায়গাটা না নিয়ে আসা ভালো। কিন্তু সামহাউ কোনো একজন বলে গেছিলেন স্পিকার, আমার খুব ভালো লেগেছিল কথাটা, যে এই বিজনেসটায় বাচ্চাদেরকে আনতে বারণ করা হয় অন্য কারণে। যেহেতু এই বিজনেসটা যারা করেন মূলত কাপলরা করেন, মানে খুব ইয়ংরা এখন একটু বেশি করছে, আগেকার দিনে এটা কাপলরাই বেশি করতেন। তো সেক্ষেত্রে বলা হয় যে বাচ্চাদেরকে আনলে বাচ্চারা কিন্তু মানে এটা ভেবে হাসবে যে এই সামান্য ৫টা ৬টা অবজেকশন বাবা-মাকে তাদের আপলাইনরা বছরের পর বছর ধরে শেখাচ্ছেন, অথচ এই সামান্য কয়েকটা প্রশ্নের উত্তর ওনারা এখনো রপ্ত করে উঠতে পারেনি, আর আমাকে বারবার করে পড়তে বলা হয়। তো এই জিনিসটা বাচ্চাদের মনে কাজ করবে সম্ভব, এবং যে কারণে কিন্তু বাচ্চাদেরকে আনতে না বলা হয়। মানে এটা জাস্ট একটা জোকসের পার্ট, মানে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। কিন্তু এবং সেই ছোট কয়েকটা যে অবজেকশন আমাদের থাকে, খুব মিনিমাম অবজেকশন, সেটা বলার জন্য আমি ওয়েলকাম করে নেব সুদর্শন মাইতিকে। খুব সিরিয়াস লিডার ফ্রম গুজরাট। যদিও ওনার বাড়ি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই, কিন্তু উনি এই মুহূর্তে গুজরাটের বাসিন্দা, ওখানেই থাকেন, ওখানে ওনার বিজনেস আছে, তার পাশাপাশি এটা বিজনেসটা করছেন। তো সুদর্শন কাকু, আমার কথা শোনা যাচ্ছে? কাকু, আহ, তোমার মিউট করা আছে, তুমি যদি একটু আনমিউট করে না খুব সুবিধা হয়। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা আছে। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো হ্যাঁ কাকু, হ্যালো শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, তোমাদের শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো হিন্দি না বাংলা কোনটা বলতে তোমার পছন্দ এই মুহূর্তে? কারণ এখন তুমি ওয়েস্ট বেঙ্গলে আছো মনে হয় নাকি? এখন আমি গুজরাটে আছি। ও, গুজরাটে আছো না, আসার কথা ছিল না, আমি ভাবলাম এসছো হয়তো। আচ্ছা, তাহলে হিন্দি। ওকে। তো কাকু ভিডিওটা অন করতে পারছেন না? এবার আমি চালু করছি, চালু করে ফিরে যাবো। সেটা একটা সমস্যা। কে কিছু বলছেন? আচ্ছা, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন আমার সুদর্শন কাকুর কাছে যেটা থাকবে, যেটা কমন প্রশ্ন প্রত্যেকের হয়, সেই প্রশ্নটা খুবই একটা মানে ভ্যালিড প্রশ্ন, যে অ্যামওয়ে প্রোডাক্ট এর দাম বেশি, এবং সেই এত দামি প্রোডাক্ট দিয়ে আমি বিজনেস করব কি করে? আমার পক্ষে, যারা নতুন বিজনেস করেন তাদের ক্ষেত্রে একটু কম দামি প্রোডাক্ট দিয়ে বিজনেস করাটা খুব ইজি হয়। তো সেক্ষেত্রে আপনার কি সাজেশন থাকবে ওই সমস্ত মানুষদের ক্ষেত্রে? তো এক্ষেত্রে কথা হচ্ছে যে আচ্ছা, আওয়াজটা তুমি খুব যদি আস্তে আসছে, আমার মনে হয় এটা হেডফোনের সমস্যা হতে পারে। হয় হেডফোনটা খুলে হোক বা অন্য কিছু একটা করে। হ্যাঁ। হ্যালো হ্যাঁ, আওয়াজটা আস্তে আসছে কেন আমি বুঝতে পারছি না, ঠিক আমার নেটওয়ার্ক। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে এবার, ঠিক বল। আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। হ্যাঁ, তো এক্ষেত্রে বলা যাচ্ছে যে প্রোডাক্ট বেশি দাম, মানে যে জিনিসটা ভালো হয় সেই জিনিসের দামটা বেশি হয়। এটা একটা প্রথম কথা, এটা হচ্ছে। আর দুসরা কথা হচ্ছে যে বিজনেস, এমন বিজনেসের প্রোডাক্ট বেশি দামি, এটা মানে যারা বিজনেসের ভিতরে ঢুকেনি তারাই বলে যে এমন বিজনেসের মানে প্রোডাক্টের দাম বেশি। কিন্তু ঠিক। বিজনেসে এলে প্রোডাক্টের ট্রেনিং নিলে
বিজনেসের প্রোডাক্ট সম্বন্ধে জানলে তখন বুঝতে পারবে যে প্রোডাক্টটা বেশি দামি না, প্রোডাক্টটা মানে ইউজ করলে প্রোডাক্ট কস্ট পার ইউজ সস্তা। ওকে, থ্যাংক ইউ কাকু। তাহলে কাকু যে উত্তরটা হলো, যে একটুখানি ভয়েসটা লো ছিল বলে আমি একটু রিপিট করিয়ে দিচ্ছি। খুব সহজ। যে প্রথম কথা হচ্ছে কি, আমার বিজনেসের প্রোডাক্টটা দামি। এই কথাগুলো তারাই বলেন যারা বিজনেসটার মধ্যে নেই, এবং যারা স্বাভাবিকভাবে পড়াশোনা করেননি তাদেরকে যদি আমি বলি যে পড়াশোনা কেমন, তিনি স্বাভাবিকভাবে কঠিনই বলবেন। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনি যারা বিজনেস করেন তাদেরকে জিজ্ঞেস করুন। আমার মনে হয় না কোনো এমন বিজনেসম্যান আপনাকে এই কথা বলবে যে আমার বিজনেসের প্রোডাক্টটা দামি, ফার্স্ট। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে গিয়ে যে কোনো প্রোডাক্ট, আমি যদি এক্ষুনি সাপোজ আপনাকে বলা হয় যে আপনি কি প্রেফার করবেন, আপনি স্বাভাবিকভাবে একটা টুলু পাম্পের জল খেতে পছন্দ করবেন নাকি বিসলারির জল খেতে পছন্দ করবেন? এখন এই করোনা সিচুয়েশনে সবাই বলবেন যে বিসলারির জলটা ভালো হবে, কারণ ওটা সিকিউর বেশি। কিন্তু বিসলারির জলের দাম 10 টাকা, টুলু পাম্পের জলের দাম 0। তো আপনি স্বাভাবিকভাবে বিসলারি পছন্দ করছেন, তার কারণ আপনার সিকিউরিটি, আপনার সেফটি সবার আগে। তো সেক্ষেত্রে কিন্তু এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে প্রথম কথা কোয়ালিটি ভালো, দ্বিতীয় কথা বিজনেসের মধ্যে যারা আছেন তারা কিন্তু কখনোই এটা বিশ্বাস করেন না যে প্রোডাক্টের দাম বেশি। এবং আমি এটুকু শিওর বলতে পারি যে প্রচুর মানুষ এই বিজনেসে আছেন যাদের ইনকাম কিন্তু খুব বিশাল কিছু নয়, বা ফ্যামিলি ইনকাম, তা সত্ত্বেও কিন্তু তারা এটা বিশ্বাস করেন। তার মানে কিন্তু এটা মানে একজন দুজন মানুষকে বোকা বানানো যেতে পারে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সারা ভারতবর্ষে যারা বিজনেস করছেন তারা সবাই বোকা হতে পারেন না, এটা আমার বিশ্বাস। এবং যারা নতুন আছেন তারা এটা বিশ্বাস করবেন বলে আমার আশা করি। তবে অবশ্যই ব্যবহার না করলে বুঝতে পারবেন না, এটাও একটা ঘটনা। তো এর পরবর্তী প্রশ্ন কাকুর কাছে আমার যেটা থাকবে, যে বিজনেসটা করার জন্য অনেকে সময় পান না। ব্যস্ত থাকতেই পারেন, সেক্ষেত্রে আমাদের কমপ্লেন করা উচিত না, কিন্তু যারা যারা সময় পান না তাদেরকে আপনি আর কি সাজেশন হবে, যেটা মানে খুব একটা কমন একটা সমস্যা দেখা যায় আর কি। সময়ের মানে দেখো, সময়টা হচ্ছে সবার কাছে একই একই, মানে বিল গেটসের কাছেও 24 ঘন্টা আর আমাদের কাছেও 24 ঘন্টা, কিন্তু তার মধ্যে বিল গেটস কেন কোটিপতি হচ্ছে আর আমরা কেন মানে কোটিপতি হতে পারছি না, সেটা জানা দরকার। সময় সবার কাছে আছে, কিন্তু সময়টাকে মানে আমরা ঠিক ঠিক টাইমে ইউটিলাইজ করতে পারছি না। ঠিক, কোন টাইমে কত টাইমে কিটা করা দরকার সেটা আমাদের ইউটিলাইজ, টাইম ম্যানেজমেন্ট আমরা করতে পারছি না, সেটাই শিখে নিলে আমাদের কাছে সময় চলে আসবে। একদমই তাই, একদমই তাই। এবং এই বিজনেসের প্ল্যানটা শোনানোর সময় আমরা অনেককে এটাই বলে থাকি, বিশেষ করে আমি তো এটা বলে থাকি, যে আপনাকে এই বিজনেসটা নতুন করে সময় দিতে হবে না। আপনি একবার বিজনেসটাকে ভালোবেসে ফেলতে বাধ্য, কারণ আপনি যদি বিজনেসটাকে একটু মন দিয়ে শোনেন। এটাও একটা ঘটনা, এই বিজনেসে এরকম কেউ নেই, মানে সারপ্রাইজিংলি এই বিজনেসে এমন কেউ নেই যারা টিকে আছেন, যারা এই একবার প্ল্যান শুনেই বুঝে গেছিলেন যে বিজনেসটা ফাটাফাটি, আমি একদম ফাটিয়ে দেবো। অনেস্টলি বলতে গেলে আপনি যদি খুঁজে আসেন, আমি যতদূর জানি কেউ নেই কিন্তু। তো সেক্ষেত্রে মানে মিনিমাম ২-৩ বার ধরে প্ল্যানটা না শুনলে আপনার কিন্তু অনেক ডাউট থাকবে। এবং আমরা বিজনেস প্ল্যান শোনার সময় এটাই বলি, আপনাকে নতুন করে সময় দিতে হবে না। আপনার যে সময়টা নষ্ট করেন প্রত্যেকদিন, ওই সময়টাকে যদি আপনি এখানে দিতে পারেন সেটাই এনাফ। তো এটা একটা খুব ভালো কথা কাকু বলেছেন, যে বিল গেটস এর কাছেও ২৪ ঘন্টা, আমাদের কাছেও ২৪ ঘন্টা। এবার চয়েস আপনার, আপনি কোন দিকে যেতে চান। দারুণ, দারুণ, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা খুব কমন প্রশ্ন আছে, এখানে যারা যারা আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন, কিন্তু আমার মনে হয় যে একটু প্রশ্ন তো আলোচনা করলে আমাদের নিজস্ব ডাউটটা ক্লিয়ার হয়। কোনো প্রোডাক্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে এই প্রোডাক্টটা ইউজ করেছিলাম, এরকম কিছু অসুবিধা দেখা দিয়েছে, বা অন্য কিছু প্রশ্ন, বা কাউকে আমি এটা বলেছিলাম, অন্য এরকম টাইপের একটা রিপ্লাই পেলাম, এটা কি সত্যি কি মিথ্যে, যে কোনো রকমের প্রশ্ন, আপনি জাস্ট ১ মিনিট ওয়েট করছি। কাকুকে থ্যাংক ইউ। কাকু এই দুটো মূল প্রশ্ন যেটা আমরা দেই, এই সমস্যার কথা বলি, এই দুটো প্রশ্নের উত্তর কাকু কিন্তু আমাদেরকে সঠিকভাবে দিয়েছেন। তো এনিওয়ান, আমার এখানে দেখতে পাচ্ছি আমাকে ছাড়া আরো ১৪ জন উপস্থিত আছেন। আমার বিশ্বাস যে ১৪ জনের কাছে ১৪ রকমের প্রশ্ন আছে, কিন্তু অনেকে বলছেন না। কিন্তু আমি রিকোয়েস্ট করব প্রত্যেককে, এটলিস্ট আপনার মনে যেকোনো প্রশ্ন থাকলে এটলিস্ট একটা হলেও প্রশ্ন করুন। সেটা হয়তো আপনারই সুবিধা হবে। কারণ এই মিটিংটা জ্ঞান দেওয়ার জন্য হয় না, মিটিংটা বন্ধুত্ব বাড়ানোর জন্য হয়, আলোচনা করার জন্য। তো এনিওয়ান, একটু ওয়েট করব আমরা ১ মিনিট। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। যেকোনো রকমের প্রশ্ন, সব রকমের প্রশ্ন অ্যালাউড কিন্তু। কারো কোনো প্রশ্ন নেই? এ তো এক আশ্চর্য ব্যাপার। হ্যালো, হ্যাঁ, হ্যালো সায়ন। হ্যাঁ। ভালোই শুরুটা হয়েছে, মিটিং ভালোই হচ্ছে, সবাইকে কনগ্রাচুলেশন।
থ্যাংক ইউ। আমি জানতে চাইছি, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যালো, শোনা যাচ্ছে সায়ন? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। বলা মানে ধরুন আমরা যে নিউট্রিলাইট খাই, হুম। হ্যাঁ, একসঙ্গে তো ধরো কেউ কেউ 5-6 রকমের ট্যাবলেট খাওয়া হয়। হুম। তাতে মানে কি বলা যায়, না কোনো ব্যাহত হবে? ধরো ডেলি খাচ্ছি, কিংবা ধরো সিপিডি এগুলো তো খাওয়া হয়, হুম। কিংবা ওই যে কি বলা যায় ওমেগা 3। হুম। 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 খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু কাকু করেছেন। আমি জানতাম এরকম প্রশ্ন প্রত্যেকের মধ্যেই কম বেশি লুকিয়ে আছে। অনেকে বলতে চান, অনেকে বলতে চাইলেও একসঙ্গে বলেন। যে ধরো না, আচ্ছা, কাকুর কথাটা আটকাচ্ছে, কিন্তু আমার মনে হয় আমি প্রশ্নটা ধরতে পেরেছি যে একসঙ্গে অনেকগুলো নিউট্রিয়েন্ট খাই, সেক্ষেত্রে আমাদের শারীরিক কোনো সমস্যা হতে পারে কিনা। কারণ একটা এতগুলো কনসেন্ট্রেটেড প্রোডাক্ট একসঙ্গে আমরা খাই। যারা যারা জানেন না নিউট্রিয়েন্ট সম্পর্কে একটু ছোট্ট করে বলে নিই। নিউট্রিয়েন্ট হচ্ছে আমাদের ফুড সাপ্লিমেন্ট ব্র্যান্ড, যেটা আমাদের শরীরে যে সমস্ত গ্যাপ গুলো থাকে, খাবারের গ্যাপ গুলো থাকে, সেগুলোকে কন্ট্রোল করতে সাহায্য করে। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে আমরা একসঙ্গে অনেকগুলো ট্যাবলেট খাই এবং সেক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার কথা না। তার কারণ আমরা যে ট্যাবলেট গুলো খাই ওগুলো হচ্ছে গিয়ে, ধরুন আমি ক্যালসিয়াম খাচ্ছি, ধরুন আমি ভিটামিন সি খাচ্ছি, এবং আমি ডেলি খাচ্ছি, রাইট? তো এবং এই ৩টে প্রোডাক্ট যখন আমি একসঙ্গে খাচ্ছি, তখন কাকুর প্রশ্ন হচ্ছে এই ৩টে একে অপরের সঙ্গে কোনো সমস্যা করবে কিনা। এবং সেক্ষেত্রে কিন্তু খুব একটা সহজ উত্তর। আপনি যদি শাকসবজি খান, যারা শাকসবজি খান, আমার বিশ্বাস সবাই শাকসবজি খান। যদি না খান অবশ্যই খাবেন, এটা আমার পক্ষ থেকে একটা সাজেশন থাকলো। তো যারা যারা শাকসবজি খায়, শাকের মধ্যে কিন্তু একসঙ্গে ম্যাগনেসিয়াম থাকে, মলিবডেনাম থাকে এবং এটসেট্রা আরো টাইপের জিনিস থাকে। যখন ভাত খাচ্ছি সেই ভাতের মধ্যে শর্করা থাকছে এবং তার পাশাপাশি শাক খাওয়ার পরেই কিন্তু আমি যখনই মাছটা খাচ্ছি, মাছের মধ্যে ওমেগা 3 খাচ্ছি। তো এই ৩টে জিনিস কিন্তু কম বেশি আমরা ২-৩ মিনিটের মধ্যেই কিন্তু একসঙ্গে খাই। একটু যদি আপনি ভেবে দেখেন ভাত খাওয়ার সময়টা। তারপরে শর্করা, খনিজ এবং প্রোটিন এবং তার পাশাপাশি ওমেগা 3, এই ৩টে যখন একসঙ্গে শরীরে ঢুকছে তখন কিন্তু সমস্যা হচ্ছে না। তার কারণ আমাদের শরীর কিন্তু ভালো জিনিসগুলোকে অ্যাবজর্ব করে, খারাপ জিনিসগুলোকে বের করে দেয়। এবং নিউট্রিয়েন্ট খেলে আরোই অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে গিয়ে নিউট্রিয়েন্ট শুধু ভালো জিনিসগুলো দিয়ে তৈরি, ওটা খারাপগুলো আগে থেকে বের করে দিয়েই শরীরের মধ্যে ভালোটা শুধু ঢোকানো হচ্ছে। তাতে শরীরকে এক্সট্রা করে আর অ্যাবজর্ব করতে সমস্যাটা হবে না। রাইট? তো সেক্ষেত্রে কিন্তু তবে হ্যাঁ, একটা কথা, নিউট্রিয়েন্ট যেহেতু প্রচন্ড পরিমাণে ঘন, যেটাকে বলে কনসেনট্রেটেড, সেক্ষেত্রে প্রত্যেককে রিকোয়েস্ট থাকবে যারা যারা নিউট্রিয়েন্ট খান, প্রত্যেকে নিউট্রিয়েন্ট খাওয়ার ০.৫ ঘন্টা পরে মানে পেট ভর্তি জল খাবেন। কারণ এটা কিন্তু শরীরের মধ্যে আসলে ওটা কিন্তু গিয়ে ওটা ডাইলিউটেড হয়, ওটা কিন্তু লঘু হয়, ঘন থেকে লঘু হয়। আপনি যদি জল না খান ওটা কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি দিনের পর দিন জল কম খান এবং নিউট্রিয়েন্ট খেতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে সমস্যা দেখা দিতে পারে। এটা কিন্তু আমি আগে থেকে সবাইকে বলে রাখবো। যারা যারা নিউট্রিয়েন্ট খান প্রত্যেকে বেশি বেশি করে জল খাবেন। যত বেশি পারেন জল খাবেন। তার মানে এই না সারাদিনে ১০ লিটার জল খাবেন, কিন্তু বুঝতে পারছেন আশা করি কি বলতে চাইছি। তো এইটাই আমার উত্তর, না কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, আবারও একটা জায়গা যে আপনি প্রয়োজনে অতিরিক্ত খাবেন না। মানে আপনাকে একটা ক্যালসিয়াম খেতে বলা হয়েছে একদিনে, আপনি সেটা একসঙ্গে ৩টে-৪টে খেয়ে নিলেন, দিয়ে বললেন মানে আমার তাহলে তো ভালো হবে, যেহেতু খুব ভালো। না, অতি ভালোও ভালো না, এটা একটা ঘটনা। মানে প্রচুর ভালো একসঙ্গে শরীরে ঢুকিয়ে নিলে শরীর কিন্তু হজম করতে পারবে না। তার মানে যেটা ডোজ সেই ডোজ হিসাবেই আপনি জিজ্ঞেস করে নিয়ে খাবেন। এবং এটা আমার সম্পূর্ণ বিশ্বাস এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমিও প্রতিদিন প্রায় ৪টে-৫টা প্লাস নিউট্রিয়েন্ট খাই একসঙ্গেই। তো আমার কিন্তু কোনো সমস্যা দেখা দেয়নি এবং আশা করি কারো দেখাও দেবে না। ওকে? আচ্ছা, আর 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 কারো কোনো প্রশ্ন আছে এই প্রসঙ্গে? এই প্রসঙ্গে বলতে আমি মানে অ্যামোয়ে বা নিউট্রিলাইট বা যেকোনো কিছু সম্পর্কে এনি কোয়েশ্চেন। আমার মনে হয় খুব খুব ভালো হয় এটা, মানে একটু আলোচনা হলে। বিভিন্ন মনে তো বিভিন্ন রকমের প্রশ্ন ওঠে এবং সেটা কম বেশি কিন্তু আগে পরে সবার মনেই উঠবে। রাহুল বা সৌমেন বা দীপালি, চয়ন, অতসী, এনিওয়ান, দাদাভাই, সুরজিৎ, কারো কোনো প্রশ্ন, তাপস বর আছে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। কোনো প্রশ্ন সেভাবে না মনে হচ্ছে নাকি? আচ্ছা, বেশ বেশ ওকে, কোনো সমস্যা নেই। তো এর পরবর্তী স্টেপ গুলোতে আমরা এগিয়ে। আচ্ছা, শিবরাম কাকু আবার ঢুকে জয়েন করে নিন। কাকু আপনি মনে হয় শুনতে পাননি, মানে আপনি প্রশ্নটা করেই বেরিয়ে গেছিলেন। তো মোবাইলটা ডিস্টার্ব হওয়ার জন্য আচ্ছা, প্রবলেম হয়ে গেল। হ্যাঁ, আমি উত্তরটা রিপিট করছি না, আপনি রেকর্ডটাই দেখতে পেয়ে যাবেন। শুধু এটুকুই বলি কোনো সমস্যা হবে না। একটু বেশি জল খেলে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। জলটা একটু বেশি আমি খেতে জানি নিজে তো ফল পাচ্ছি। নিশ্চয়ই। হ্যাঁ, তবে সবার উদ্দেশ্যেই
এক্স্যাক্টলি এটা বলা। প্রশ্নটা এটা কিন্তু অনেকের মনে Okay. আসে না, কিন্তু এটা এই প্রশ্নটা করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন, এটা কিন্তু জেনারেলি আলোচনা হয় না খুব একটা। থ্যাংক ইউ। আচ্ছা, তাপস কিন্তু নিজেকে একটু আনমিউট করেছিল। তাপস, কোনো প্রশ্ন আছে? থাকলে খুব খুশি হবো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ বলো তাপস, বলো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ পাওয়া যাচ্ছে। বলছি আমার ইয়ে একটা কোশ্চেন আছে যে আমাদের গ্রামের দিকে তাপস কথাটা কিন্তু আটকে গেছে, আমার মনে হয় ইন্টারনেটের সমস্যা। গ্রাম আরেকটু বলে আটকালে হয়তো সুবিধা হতো, তাহলে একটু আন্দাজ করে নিতে পারতাম প্রশ্নটা, কিন্তু গ্রামের দিকে বলে তাপসের অডিও ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তাপস বলো। আছে? হ্যাঁ। বলছি আমাদের মানে গ্রামের দিকে একটা কোশ্চেন আছে অ্যাসিড ডিটারজেন্ট নিয়ে। এই অ্যাসিড ডিটারজেন্ট আমাদের গ্রামের দিকে কাপড় পরিষ্কার করে না, এরকম মানে গ্রামের দিকে আমরা শুনেছি অনেকের কাছ থেকে। অত্যন্ত ভালো প্রশ্ন, অত্যন্ত। এই রকমের প্রশ্নগুলো আশা করছিলাম, যেগুলো প্র্যাকটিক্যাল প্রশ্ন, মানে কাজ করতে গিয়ে সমস্যাগুলো হচ্ছে। এটা খুব ভালো প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে, প্রথম কথা, এসেইট কাজ করে খুব কম, অল্প পরিমাণ দিলে। কিন্তু আমাদের একটা ব্যাপার আছে, গ্রামের দিকে একটা ঘটনা থাকে কি, আমরা জলের থেকে জামা কাপড় বেশি ডুবিয়ে দিই। আর এসেইটার ব্যবহারের নিয়মটা হচ্ছে, যদি কেউ না জেনে থাকেন একটু জেনে নিন। আপনার জামা কাপড় কিন্তু জলের মধ্যে সম্পূর্ণ ডুবে থাকবে, এবং তার ওপরে মিনিমাম 4 কড়া জল কিন্তু, সরি 4 ইঞ্চি জল কিন্তু মানে তার উপরে থাকবে। মানে এরকম না যে মানে জল নিচে আছে, জামা কাপড় উপরে উঠে আছে। ওটা হলে কিন্তু সত্যি কিন্তু আপনার মনে হবে যে কাজ করছে না। তো যেহেতু এটা অ্যাসিড কম পরিমাণে দেওয়া হয়, তাহলে ওই যে এনজাইমটাকে একটু তো ছোটাছুটির জায়গা দিতে হবে। আপনি যদি জামার মধ্যেই শুধু জল ঢুকে গেল, মানে বাইরে একটু জল থাকলো না, তাহলে এনজাইমটা ছুটবে কোথায়, ময়লাটা বের করে রাখবে কোথায়, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো প্রশ্ন, এবং এর উত্তরটা এটাই, যখনই অ্যাসিড দিয়ে জামা কাপড় কেউ কাচবেন, তখনই কিন্তু ওই বালতিতে যে পরিমাণ জামা প্যান্টই নেন না কেন, জল ঢালার পর সমপরিমাণ অ্যাসিড দেওয়ার পর 1 লিটারে 1 ml অ্যাসিড দিতে হয়। দেওয়ার পর জল যেন 4 ইঞ্চি ওপরে থাকে। বুঝতে পারছি আশা করি। 4 ইঞ্চি ওপরে জল যদি থাকে, আমার বিশ্বাস যে মানে খুব সুন্দর করে অ্যাসিডটা হবে। পদ্ধতি জেনে রাখবেন, পদ্ধতি জানলে আমার মনে হয় না কাজ করবে না, এটা হতে পারে না। পদ্ধতি ইউজ করলে সবার ক্ষেত্রে কাজ করবে। তারপর এটা কিন্তু তুমি ইউজ করতে পারো, মানে যার কাজ করছে না তাকে একবার তুমি এটা বলো যে এটা একবার ব্যবহার করে দেখুন। যদি তারপরেও কাজ না করে, সেক্ষেত্রে নিশ্চয়ই মানে সেটা কনসেন্ট্রেশন বাড়াতে হতে পারে, বা অন্য কিছু সমস্যা থাকতে পারে। তবে আমার বিশ্বাস তারপরে কাজ করবে, এটা আমার পার্সোনাল বিশ্বাস। আচ্ছা, অতসীকে দেখছিলাম আনমিউট করছিল, অতসী কিছু বলতে চাই? আবারও বলছি, যে প্রশ্ন করবে আমি কিন্তু খুব খুশি হব। যদি আমাকে খুশি করার সেরকম দায়িত্ব কারণ নেই, কিন্তু মানে এটা খুব ভালো হচ্ছে আর কি, ইন্টারাকশন সেশনটা খুব ভালো হয়। এনিথিং, এনি কোশ্চেন? আশা করি তাপস আমার উত্তরটা পেয়েছো। তাপস যদি মানে উত্তরটা পেয়ে থাকো তাহলে জানিও, মনে হয় আশা করি কাজে দেবে এটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আর কেউ, এনিওয়ান? আমার বিশ্বাস সবার মনে এই মুহূর্তে প্রশ্নের উদ্বেগ হচ্ছে, কিন্তু সবাই হয়তো মুখ ফুটে বলতে চাইছি না বা পারছি না। কিন্তু একটু যদি আমরা বলি, আমার মনে হয় এটা সকলের সুবিধা হয়, নিজের জন্য না হোক অন্যদের জন্য প্রশ্নগুলো করাটা দরকার আছে, তাহলে প্রত্যেকে জানার সুবিধা হয়। আজকে শিবরাম বাবু এবং তাপস প্রশ্নটা করলো বলে হয়তো অনেকের মনে এই প্রশ্নটা ছিল না, কিন্তু একটু জানা হয়ে গেল। যে কোনো রকমের প্রশ্ন, লিডাররাও মানে এরকম ভাবার কোনো কারণ নেই আমরা লিডার হয়ে গেছি মানে সব জেনে গেছি, ইনক্লুডিং মি। আমিও হয়তো অনেক কিছু জানি না। তো কেউ যদি এগিয়ে এসে প্রশ্ন করতে চান, খুব সুবিধা হয়। না? ওকে ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ প্রত্যেককে। আমার মনে হয় এটা একটা খুব ভালো সেশন হলো, এবং প্রত্যেকে খুব কাজে দেবে এই সেশনটা। ওকে, সো অ্যাজ ইউজুয়াল আমাদের মিটিং এর শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। জাস্ট একটু স্ক্রিন শেয়ার করে আমাদের এখানে যারা লিডাররা আছেন তাদেরকে একটু আমরা দেখে নেব এবং একটু চিনে নেব। আমি একটুখানি চয়নকে বলবো, চয়ন যদি আমার কথা শুনতে পাচ্ছিস, চয়ন একটুখানি রেসপন্স করবি। একটা কথা আছে, চয়ন যেন ওই মুহূর্তে ক্লাসে আছে, ক্লাসে থাকার পাশাপাশি এটাই জয়েন হয়ে আছে যতদূর জানি। তো ওকে,
নো প্রবলেম। অ্যাকচুয়ালি আজকে চয়নের টিম থেকে র্যাপ আপ করার কথা ছিল, কিন্তু 9:30টার পর র্যাপ আপটা হলে সুবিধা হতো ওদের। ততক্ষণ যদি প্রশ্ন উত্তর চলতো, আমি আশা করেছিলাম অনেকগুলো প্রশ্ন বা উত্তর আমরা আলোচনা করব, কিন্তু যেহেতু কারো কোনো প্রশ্ন নেই, সেক্ষেত্রে আর আলোচনা করার জায়গাটা থাকছে না, এবং সেক্ষেত্রে আমাদের র্যাপ আপটা তাড়াতাড়ি শুরু করে দিতে হবে, এবং বাবা হয়তো অ্যাজ ইউজুয়াল র্যাপ আপটা করবে। তার আগে আমরা একটু স্ক্রিন শেয়ার করে নিই, একটু আমরা দেখে নিই আমাদের এখানে কারা কারা সাকসেসফুল, আমাদের টিমে কারা কারা সাকসেসফুল, এবং তাদের একটুখানি আমরা চেক করে নিই। এবং প্রত্যেকে বলবো এই সেশনটা কিন্তু হাততালি দেওয়ার সেশন। আচ্ছা, আমার মনে হয় চয়ন কিছু, আচ্ছা সমীরণ আছে। সমীরণ কি জয়েন করবে? মানে এখন তো জয়েন করেছে বলে দেখছি না সমীরণকে, মানে এটা কি শিওর? ওকে একটু হ্যাঁ, সমীরণ জয়েন করেছে, রাইট রাইট রাইট। সমীরণ আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে র্যাপ তুই করবি তো? হুম। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি ভাবছিলাম আজকে পড়ানো আছে তো, মানে আসতে হয়তো দেরি হবে একটু। থ্যাংক ইউ। যাই হোক, ততক্ষণ আমরা তাহলে একটু দেখে নিই, তাহলে নতুন র্যাপ আপ স্পিকার একটু র্যাপ আপটা আমরা শুনবো, এবং তারপরে শেষে একটু বাবার কাছ থেকে একটু ব্লেসিংস কিছু মেসেজ নিয়ে আমরা কনক্লুড করবো। তো জাস্ট একটু আমাদের কারা কারা লিডাররা আছেন। প্রত্যেকে এই সেশনটার জন্য নিজেদেরকে আনমিউট করতে পারি, থালা বাটি যা আছে বাজাতেও পারি, কোনো সমস্যা নেই, কারণ এটাই যত আওয়াজ হবে তত ভালো। ওকে, কোনো সমস্যা নেই, নয়টা আসবে তত ভালো। এটা হাততালি দেওয়া প্রথমে যাদেরকে দেখতে পাচ্ছি, আনন্দ গুজরাট, আনন্দ গুজরাট, রাকেশ ঘোষ ফ্রম মেমারি, অর্ক রয় ফ্রম বর্ধমান, রাহুল দেবনাথ বন্ধ, দারুণ দারুণ, স্বপন সিং স্বাগত বেগরা আজকে এই প্রধান পরিবেশন করেছেন। চয়ন মন্ডল লিডার, অপূর্ব বাড়ি থেকে নয়নমণি নন্দদুলাল মন্ডল এগরা থেকে তাড়াতাড়ি চলে গেছে, এবং এরপরে আমাদের যে আপলাইন ফাউন্ডার প্যাটার্ন, ওই এমআরএল এমআরএল ফাউন্ডার প্যাটার্ন আপলাইন এই বয়সে বিজনেসটা করছে, দেখতে পাচ্ছেন বয়সের ফারাকটা। আমার বয়স এদের বয়স এখন প্রায় 66 কাছাকাছি, মানে 3 গুণ বয়স আমার থেকে। ওনারাও কিন্তু এই ব্যবসাটা করছেন, তো এটা দারুণ ব্যাপার। আমাদের জেঠু জেঠিমা দেবাশিস কবিতার তাদের আপলাইন, আমাদেরও আপলাইন, এনাদের বয়স আমার দেখা যাচ্ছে 40 বছর। এনারাও একটা দারুণ, আমাদের আপলাইন ডক্টর গৌতম এন্ড ডাইকমন ফাউন্ডার পার্টনার, এনারা পিএইচডি করেছেন এবং সাধারণ বায়োলজিতে তারা পিএইচডি করেন, তার পাশাপাশি দারুণ লিডারশিপ দিতে পারেন। ফাউন্ডার প্যাটার্ন কমল এন্ড ঝুমা দাস ফ্রম কলকাতা, এনারা হচ্ছেন আমাদের ব্র্যান্ড আপলাইন সমস্ত। এনাদেরকে অনেক দেখি আমরা পাই, এনাদেরও আপলাইন, সবার আপলাইন ফাউন্ডার ইডিশ করা যায় প্রশান্ত বিকা ভট্টাচার্য কলকাতা। এনারা প্রত্যেকের ছবিটা আপনারা দেখলেন, আমার বিশ্বাস এনারা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো সেক্টরে আপনার এই জার্নিতে, মিনিমাম তো আমরা ডায়মন্ড যাবো, এবং ডায়মন্ড জার্নিতে এরা প্রত্যেকে কোনো না কোনো ভাবে হেল্প করবেনই করবেন, এবং আপনার হেল্প দরকার হবেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ডায়মন্ড যাওয়ার জন্য রেডি তো? প্লাটিনাম যাওয়া পর্যন্ত টিকে থাকবেন কজন? যারা টিকে থাকবেন তারা যাবেন, এটুকু কথা দিতে পারি। এবং প্রত্যেককে বলবো আজকের প্রোগ্রামটা সত্যিই খুব সুন্দর হচ্ছে, এবং এর পরবর্তী স্পিকারকে আপনারা আবারও মনোযোগ দিয়ে শুনুন। অসাধারণ লিডার, আমিও ওনার কাছে শিখি, এবং অনেস্টলি ডায়েরি পেন নিয়ে বসছি, পেন কাছে আছে, আমিও লিখবো, সমীরনের নোটস গুলো আমি নেবো, ও কি বলতে চাইছে, ওর জায়গা থেকে কি কি এক্সপিরিয়েন্স, কোথায় কোথায় বাধা পেয়েছে, কিভাবে ওখান থেকে ওভারকাম করেছে, এইগুলো জাস্ট আমরা একটুখানি শুনে নেবো। তো এই বিজনেসের একটা অন্যতম পাওয়া যেটা হচ্ছে রেকগনিশন, এবং সেটাই কিন্তু এখন আমরা সমীরনের কাছে শুনবো।
তো ওভার টু মিস্টার সমীরণ শীল ফ্রম ব্যারাকপুর ফ্রম র্যাপ আপ। তো সমীরণ এটা একটু অন কর। না আছে আমার কথা? ওকে ওকে রাইট, দেখা যাচ্ছে। আচ্ছা, সবাইকে সবাইকে কি গুড ইভিনিং তো আর বলতে পারছি না, গুড নাইটই বলছি, কারণ তো যেটা বলবো যে শুরুটা ভালোই করেছিলাম, তো এখন আপাতত একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে বিজনেসের ওয়েটা। তো চেষ্টা করবো যে আবার রিকভার করার চেষ্টা করছি, ঠিক আছে। তো যেটা আমাকে আমার আপলাইন সায়ন যেটা বলতে বললো, তো ওই যে কি কি বাধা এসছে বা কিরকম এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্স তো ভালোই, এক্সপিরিয়েন্স তো কোনোদিন কোনো খারাপ হয়নি, এক্সপিরিয়েন্স ভালো। বাধা তো আসবে যে কোনো বিজনেসে। এখন আমার বাধা হচ্ছে যে ওই ধরুন যে যাদেরকে নিয়ে শুরু করেছি তারা এখন কিছুটা মানে তারা একটু ডাউনের দিকে আছে। তো তারা একটুখানি মানে ইচ্ছেটা তাদের কিছুটা মরে গেছে, কারণ তারা অতটা নতুন লোক পাচ্ছে না, টিম তৈরি করতে পারছে না, ঠিক আছে। হয়তো ইনাফ চেষ্টা করছে না, তাই জন্যই পারছে না। কিন্তু একবার হারিয়ে গেলে আর উঠতে পারছে না, এটা হচ্ছে ব্যাপার। তাদেরকে আবার উঠাতে হবে, এটা করব। আর নতুন আরো লোক জোগাড় করতে হবে। আর যেটা বলবো যে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে মানে এক্সপিরিয়েন্স তো বললাম ভালো। তো আর যেটা বলবো যে মানে হালটা ছাড়তে না, ঠিকই হবে সবারই, তো হালটা ছাড়তে না। এখন অনেক লকডাউন, আবার লকডাউন আসছে, তো সেই হিসেবে নিজেকে একটু শক্ত করে রাখতে হবে, ধরে চেষ্টা করে যেতে হবে। তো আর বলবো যে মিটিং ট্রেনিং গুলো একটু বেশি করে জয়েন করার দরকার আছে, বা যারা টিম মেম্বার আছে মানে নিজেদের যে যারা ডাউনলাইন, তাদেরকে একটু বেশি করে যে অ্যারেঞ্জ করতে পারবে তার বেশি ভালো এই টাইমটাতে, নাহলে তাদের ইচ্ছাটা মরে যায়। তো সেই হিসেবে বলবো যে এই হচ্ছে আমার বিজনেস কালচার এখন এরকম। তো আশা করি সবার নয় এরকম। তো তো আশা করছি যে হয়ে যাবে। এই 2-3 মাসের সিজনের মধ্যে এটা লকডাউনটা হয়ে গেলে ভালো মতোই করতে পারবো। তো যেটা বলবো যে সবাইকে একই কথা, যে হাল ছাড়তে না, আর আমিও ছাড়ছি না। তো আর আর সেরকম কিছু বলছি না। তো আজকে এতটুকুই থাক, সবাইকে গুড নাইট। ওকে, তো খুব ছোট্ট হলেও একটা জিনিস কিন্তু শোভন বুঝিয়ে দিয়ে গেল। আমরা জানি শোভন খুব সিরিয়াস লিডার, কিন্তু সামহাউ লকডাউনটা অনেকের বিজনেসে অনেক রকম ভাবে এফেক্ট ফেলেছে কম বেশি, এবং সেই এফেক্টের বাইরে আমরা কেউ নই। কিন্তু তারপরেও একটা জিনিস আমরা বলি, যেটা শোভন খুব অল্প হলেও একটা কথা বলে গেল, যে মিটিং ট্রেনিংটা ছাড়তে না। কারণ এটাকে মিটিং বা ট্রেনিং হিসাবে না ধরে আপনারা যদি একটা মানে আড্ডা মারার জায়গা ভাবতে পারেন, যে ঠিক আছে চলি না, মানে একটা গল্প করি না, কি সমস্যা আছে বলি না, মানে এই যে একটা পরিবেশ তৈরি করা, মানে আমাদের প্রত্যেকের একটা আলাদা ফ্রেন্ড সার্কেল আছে, আমি মানি এবং আমি জানিও, সেটা নিয়ে সমস্যা কিছু নেই। কিন্তু এইটাকে যদি আপনি আপনার স্বপ্নের আড্ডা ভাবতে পারেন, যে আপনার যত রকমের ফ্যান্টাসি আছে, যত রকমের স্বপ্ন আছে, সেগুলো আপনি এখানে মন খুলে বলুন, সবাই হাততালি দেবে। এবং এইটা একটা অ্যামেজিং জিনিস। অন্য জায়গায় আপনি আপনার স্বপ্ন নিয়ে বলে সবাই একটু অন্যরকম চোখে দেখে, এটা কিন্তু এখানে সেরকম কিছু ঘটনা ঘটে না। তো এটাই বলবো যে স্বপ্নের কোনো শেষ নেই, এবং যারা স্বপ্ন দেখার ছেড়েছেন তারা কিন্তু ভবিষ্যতে নতুন কিছু করার দিয়ে এগোতে পারেনি। চেয়েছিলেন অনেকেই, আমাদের আগের জেনারেশনের প্রত্যেকে চেয়েছিলেন, আমাদের দাদু ঠাকুরদারাও প্রত্যেকে চেয়েছিলেন, তার উপরে জেনারেশন সবাই চেয়েছিলেন, এবং হয়তো আমাদের পরবর্তী জেনারেশনও চাইবেন। কিন্তু চাওয়া এবং করে দেখানোর মধ্যে যে একটা বিশাল বড় একটা স্ট্রাগেল থাকে, সেই স্ট্রাগেলটাকে বজায় রাখার জন্য কিন্তু সমীরণের মতো আরো অনেক লিডাররা আমাদের মধ্যে আছেন, এবং তারা নিশ্চয়ই করে দেখাবেন, এই বিশ্বাস রাখি। এবং এই বিশ্বাস রেখে আমাদের সবার গ্র্যান্ড আপলাইন মিস্টার স্নেহাশিস দাসকে আজকে জুম সে দেখে নেবো। আজকে মা উপস্থিত থাকতে পারছেন না একটু শারীরিক সমস্যার কারণে। তো হেল্প মি ওয়েলকাম অন জুম স্টেজ মিস্টার স্নেহাশিস দাস ফর র্যাপ আপ স্পিচ। সবাই একটু হাততালি দেবো, কিন্তু হাততালি না দিলে মানে এক্ষেত্রেও যদি হাততালি না দিই তাহলে কোথায় হাততালি দেবো? একটু হাতটা গরম, যদিও গরমকাল। গুড ইভিনিং। গুড ইভিনিং। ওকে, সবাইকে ওয়েলকাম, কনগ্রেচুলেশন। আশা করি সকলে ভালো আছি। আমার কথা হ্যাঁ ওকে ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সবাই ভিডিওটা পারলে অন রাখবেন এই সেশনটার জন্য। এখন তো একটা উৎসব চলছে আমাদের বাঙালিদের,
হ্যাঁ, এই ভোট। মার্চের শেষ আর এপ্রিলের পুরো মাসটা 8 দফা নির্বাচন, সবাই excited এই কারণে গরম, বিশেষ করে আমরা যারা পূর্ব মেদিনীপুরে আছি, আমাদের নির্বাচনটা আগামীকাল শুরু হয়ে যাচ্ছে। তো সবাই প্রচন্ড ব্যস্ততায় থাকেন। আমাদের এই টিমে অনেকে মাস্টারমশাইও আছেন, অনেকে ডিউটিতে গেছেন, যারা ডিউটিতে নেই আজকে হয়তো তারা মিটিং এ ঢুকতে পেরেছেন। তো সবাইকে আবার ওয়েলকাম, কনগ্রেচুলেশন জানাই। এরকম একটা আমরা লাইফ চেঞ্জিং অপরচুনিটিতে আমরা আছি এবং বিশ্বাস করে আমরা প্রতিটা মিটিং এ থাকি এবং কন্টিনিউ আমরা পার্টিসিপেট করে যাচ্ছি, আমাদের সাধ্য অনুযায়ী অ্যাকশন করছি। সেই জন্য সবাইকে ওয়েলকাম এবং কনগ্রেচুলেশন আবার। এবং পরিষ্কার কথা, মানে আমরা জানি, সায়ন সুন্দর করে বলে গেল, বললো, এছাড়া গেল আমরা প্রত্যেকে, আমি সবার নাম বলছি না, প্রত্যেকেই ভালো বলে, আমরা সবাই ভালো বলি। আসলে কাজ করাটাই হচ্ছে আসল। হ্যাঁ, এটা তো মানে মুখে এক আর কাজে এক হলে হবে না, মুখে আর কথায় আর কাজে যারা এক থাকে তারাই কিন্তু প্রকৃত লিডার হয়ে ওঠে, এটা আমরা তাই জানি না। আর লিডাররাই মূলত একটা পজিশনে যায়, সে যে কোনো জায়গায় যারা লিডারশিপ নিতে পারে তারাই কিন্তু একটা জায়গায় যায়। আর লিডারশিপ নেওয়া মানে দায়িত্বটা নেওয়া, নিজের ডেভেলপমেন্টের জন্য আরো কিছু মানুষের ডেভেলপমেন্ট করতে হবে, এটা আমরা সবাই জানি। সেই জন্য ফাঁকিবাজের মানসিকতা না দিয়ে আমরা যেন মানে প্রত্যেকে যেন যাকে জয়েন করিয়েছি তাদের দায়িত্বটা নিই। আমি যদি আমার ডাউনলাইনের দায়িত্ব পালন করতে পারি তাহলে কিন্তু আমার দায়িত্বটা অটোমেটিক ঈশ্বর পালন করবে, আমরা এই বিশ্বাস করি এবং তাই আমরা জানি মহাপুরুষদের কাছ থেকে তাই শুনে এসেছি, শিখে এসেছি। এবার যেটা কথা হচ্ছে, এই বিজনেসটা কি সবাই করে? না, সবাই করে না। কারণটা হচ্ছে এই বিজনেসটা বিগ ড্রিমারে। অনেকে বিজনেসে আমরা জয়েন করে যাই আবেগে বা এক্সাইটমেন্টে বা কোনো বন্ধুর কোনো প্রমোশন দেখে বা তার কথা শুনে বা কথার মার প্যাচে বা হয়তো ইচ্ছে ছিল, হয়তো স্বপ্ন ছিল, জয়েন করে যাই। কিন্তু এই বিজনেসটা বিগ ড্রিমারদের জন্য, মানে যেমন না স্কুল কলেজে সবাই ভর্তি হয় কিন্তু সবাই কি পড়াশোনা করে? ওখানে যদিও পড়াশোনা করে রেজাল্ট করলেও আমি চাকরি পাবো কিনা গ্যারেন্টি নেই বা অন্য কোনো প্রফেশনে সাকসেস হবো কিনা গ্যারেন্টি নেই। কিন্তু এখানে আমরা জানি এইখানে এই এডুকেশন সিস্টেমে থাকলে অবশ্যই আমরা সাকসেস হব, কারুর আগে কারুর পরে। যখন এই করোনা ভাইরাস চলছে আপনারা সবাই জানেন, বিভিন্ন টিমে তো হচ্ছে, আমাদের টিমেও প্লাটিনাম, গোল্ড, ফাউন্ডার প্লাটিনাম, এই তো গতকালই আমাদের, যখন মাস শেষ হয়নি, এখনো 6 দিন বাকি আছে, অথচ গতকালই আমাদের টিমে ইয়ে হয়ে গেছে, 3% প্রচুর হয়েছে, তার রেকগনাইজ হয়েছে, হয়তো সব গ্রুপে ছাড়া হয়নি, অন্য গ্রুপে আমার ছাড়া হয়েছে, আমি ছেড়ে দেবো আবার আজকে। 9% বিএফআই 9% হয়েছে, এবং যে বিএফআই 9% হয়েছে সে একেবারে টোটালি গ্রামের ছেলে, বেকার, এবং বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, বাবার এক ছেলে হওয়ার কারণে ফ্যামিলিতে মানে প্রচন্ড বৌমার দরকার ছিল, বৌমাও করে ফেলেছে খুব অল্প বয়সে, কিন্তু তারপরেও কিন্তু সে লড়াই করে ও কিন্তু বিএফআই 9%। আর বিএফআই 9% মানে এটাই বুঝতে পারছেন যে 1200 পিভিটা শুধু একা নয়, মিনিমাম 3টে প্লাস লেগ থেকে, মানে 2 এর বেশি লেগ থেকে, মানে 3টে লেগ তো অবশ্যই হতে হবে। তাহলে 3টে লেগকে তৈরি করে সে 9% হয়েছে, স্ট্রাকচার তৈরি করে, এমনি নয় কিন্তু। এই যে তার স্বামী স্ত্রী, তার স্ত্রীও এসে কিন্তু খুব এক্সাইটেড বিজনেসটা নিয়ে, যে না আমরা জানি আমাদের ফিউচারটা কি। যেটা সায়ন বলছিল যে আমাদের পূর্বপুরুষরাও কিন্তু অনেক কিছু চেষ্টা করেছে জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, কিন্তু ফার্স্ট প্রফেশনটাকে তারা বেছে নিয়েছে, কেউ চাষ, কেউ চাকরি, কেউ অন্য ব্যবসা। ঠিক তেমনি আমরাও এমন বিজনেস যদি না করি, কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ টিউশন, যে যেমন পারি করে জীবিকা নির্বাহ করব। মানে ড্রিমার ছাড়া মানুষ তো ড্রিমার ছাড়া হয় না, তাহলে তো আমরা অন্য জায়গায় থাকতাম, বনে থাকতাম। ড্রিমার বলেই আমরা মানুষ, কিন্তু বিগ ড্রিমার তারা যারা যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে ট্যাকেল করে কেন আমি আমার জীবনে কোন জায়গায় যেতে চাইছি, কেন যেতে চাইছি, সেইটা তারা স্থির করে নেয়। আর অবশ্যই পারিপার্শ্বিক কারুরই, আজকে আমরা এই স্টেজে যারা আছি তা নয়, যারা এই বিজনেসে দারুণ ভাবে সফল, আজকে যাদেরকে আমরা দেখছি ডায়মন্ড, ইডিসি বা বিয়ন্ড, মানে ডবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডার, কারুরই কেউ মুক্ত আকাশের বিহঙ্গ ছিল না যে জয়েন করেছে, বিজনেসটা সাকসেস হয়ে গেছে, তারা আজকে অমুক জায়গায়। সবাই কিন্তু স্ট্রাগল করেছে, এবং সেটা সম্ভব হয়েছে ওই ব্রিড এডুকেশন সিস্টেমে থাকার জন্য। আমরা সবাই ড্রিমার,
কিন্তু এই বিগ ড্রিমারটা আমাদের ড্রিমটাকে আরো জাগিয়ে দেয় বা বড় করে দেয় এই এডুকেশন সিস্টেম। হয়তো আমরা এই মুহূর্তে পাবলিকলি বা ওপেনলি আমরা ওই মিটিং গুলোতে ঢুকতে পারছি না, হয়তো আমাদের অনেকটা প্রতিকূল পরিস্থিতিটা আমরা ট্যাকেল করতে পারছি না, কিন্তু এটা গ্যারান্টেড আমরা এই যে জুম কনফারেন্সে তাড়াতাড়ি কনভার্ট হয়ে গেলাম, মানে লগ ইন করে যে জুমে বা কেউ ইউটিউবে বিভিন্ন ভাবে যে আমরা ঢুকছি। তো এই যে আমরা তৈরি হয়ে গেছি, মানে পরিস্থিতির চাপে আমরা কিন্তু নিজেদেরকে তৈরি করে নিতে পারছি। এইবারে তাতেও কেউ দেখা যাবে এই জুমে থেকে দেখা যাবে সে হয়তো মোবাইলটাকে অন করে রেখেছে, শুনছে, শুনতে শুনতে সে রান্নার কাজ করছে, খাওয়ার কাজ করছে বা বাড়ির অন্য কাজ করছে, সে ফাঁকি দেওয়ার সে রাস্তাটা খুলে রাখছে। আপলাইন তো ভাবছে যে আপলাইন তো বুঝতে পারছে না আমি তো হয়তো লগ ইন করে আছি, কিন্তু আদবে সে হয়তো মন দিয়ে শুনছে না। ফ্রেন্ডস প্লিজ এরকম করবেন না। যদি জীবনে যদি আমি একটা লেখা পাঠিয়েছিলাম কাল রাত্রিবেলা, আমার যেটা মনে হয়েছিল সেটা লিখেছি যে অনেকে না কি করে, কি করব কালকে আমার কাজ কি, মানে রেজাল্ট ওরিয়েন্টেড কাজ তো করছে যে আমি কেন 3 হলাম না, আমি কেন 6 হলাম না, আমি 4 জনকে 10 জনকে 20 জনকে প্ল্যান শোনালাম কেন জয়েন করলো না, বা আমি কেন প্ল্যান শোনাতে পারছি না, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। কিন্তু এটাই নিয়েও আমি যে জায়গায় সাকসেস হতে চাই সেখানে আমাকে কন্টিনিউ লিখে রাখতে, মানে লেগে থাকতে হবে। আমি যদি পরীক্ষায় পাস করতে চাই তাহলে কিন্তু আমি যদি মোটা বুদ্ধি হয়, আমি যদি না পেরে থাকি, মোটা বুদ্ধি অর্থে আমি কোনোটা নিতে পারছি না, স্যার এদের পড়া আমি বুঝতে পারছি না, তখন আমাকে কি করতে হবে, বাড়িতে এসে আমাকে সাপ্লিমেন্টারি এডুকেশন নিতে হবে কোনো টিউশন মাস্টারের কাছে, অথবা প্রচুর পড়াশোনা করতে হবে, আমাকে ধ্যান দিতে হবে যে আমি ভালো করে পড়াশোনা করলে আমি চাকরি পাবো কিনা জানি না, কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হব যে আমি একজন এডুকেটেড পার্সন, তাহলে আমি সেই জন্য আমি ভালো পড়াশোনা করব। তো আমার বুদ্ধি যেহেতু মোটা, আমি যদি ছোটবেলা থেকে ভালো পড়াশোনা করতে পারিনি বা আমি মাস্টারমশাইদের কথা বুঝতে পারিনি, তাহলে আমাকে বেশি খাটতে হবে যদি আমি চাই। ঠিক এখানেও তেমনি, যে আমি যখনই পেরে উঠছি না তখনই আমাকে কিন্তু একটু বেশি করে এডুকেশন সিস্টেমে থাকতে হবে এবং বেশি করে চেষ্টা করতে হবে। হ্যাঁ, কেউ হয়তো 10 জনকে প্ল্যান শুনিয়ে 5 জনকে জয়েন করে দিতে পারছে, আবার কেউ 50 জনকে প্ল্যান শুনেও একজনকে জয়েন করাতে পারছে না, হতেই পারে। তখন কিন্তু অবশ্যই এটা আমাকে আত্মসমীক্ষা করার দরকার বা আপলাইন চেকিং করা দরকার, যে আমি কেন, আমার কি ভুল হচ্ছে যে আমি এতজনকে প্ল্যান শুনিয়ে জয়েন করাতে পারছি না। কিন্তু এমনও ব্যাপার না, এটা কোনো ম্যাজিক নেই যে আপলাইন বলে দিল আপনি 50 নম্বরের পরে 51 জনকে 51 নম্বরতম লোককে প্ল্যান শোনালেন আর সে জয়েন করে গেল। এটা আপনি যতই ভালো প্ল্যান শোনো করুন, কিন্তু কার কাছে করছি সে কি তার প্রকৃত ড্রিমার? হ্যাঁ, যদিও কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে, আমি যাকে প্ল্যান শোনাচ্ছি তার পড়াশোনা কত, তার বয়স কত, তার খিদে কত, সে সত্যিকারে কিছু খুঁজছে কিনা, না আমি তাকে জোর করে বলছি এমন বিজনেস করো গো দারুণ স্বপ্ন পূরণ হবে, তার দরকারই নেই স্বপ্ন পূরণ। যেমন অসিদাবদার কথা, যে সোনার দাম এখন জলের দামে বিক্রি হচ্ছে, মানে সোনা বিক্রি হচ্ছে, তারপরে আমার কি, আমার যদি মেয়ের বিয়ে না থাকে, আমার যদি সোনার কোনো ডিমান্ড না থাকে, তাহলে সোনার দাম 40,000 টাকা থেকে 30,000 টাকা থেকে যদি 20,000 টাকা হয়ে যায়, আমার কি দরকার, আমি সোনা কিনবো কেন? যদি আমার মেয়ের বিয়ে দরকার থাকে বা আমার কোনো অনুষ্ঠানে লাগবে, বা আমি যদি খুব হিসেবি হই যে আজকে আমি কিনে রাখি 20,000 টাকায় কমে গেছে, 40,000 ছিল 20,000 হয়ে গেছে কি 10,000 কমে গেছে, আমি কিনে রাখি 2 বছর 5 বছর পরে দাম বাড়লে আমি বিক্রি করবো, এইরকম যদি কারো প্রশ্ন মানে থাকে তবে সে সোনা কিনবে। সোনার দাম কিনে গেছে বলে যে সবাই কিনবে তা তো নয়, ঠিক তেমনি এমন ভালো বলে যে সবাই জয়েন করবে তা নয়। যদিও আমি যাকে প্ল্যান শোনাচ্ছি তাকে প্রপার ইনভাইট করে গেছি কিনা, আমার সাজ পোশাকে কথাবার্তার মধ্যে আমার অ্যাটিটিউড ঠিক আছে কিনা, আমার চোখে মুখে সে দেখতে পাচ্ছে কিনা যে আমার মধ্যে আমি কিছু একটা করতে চাইছি, দেখো হ্যাঁ একটা দুরন্ত ইনকামের রাস্তা, আমি এক্সাইটমেন্টে তাকে বলছি কিনা, বা আমি তার হোয়াইটা ক্লিয়ার করতে পারছি কিনা যে তোমারও ইনকামের দরকার আছে, দেখো তুমিও তুষের আগুনের উপর আছো। আমরা সবাই যারা পুরনো তারা জানি, যারা নতুন তারাও জানি, নতুন অর্থে আমি বলছি যে যাদের বয়স কম আর কি, তুষের আগুনের ব্যাপারটা আপনারা জানেন কিনা আমি জানি না, আমি বলে দিই যারা জানেন না। তুষের আগুন এটা একটা ইডিওমেটিক ওয়ার্ড, যে তুষের আগুন এমন না বাইর থেকে বোঝা যায় না। তুষ বলতে কি, ধান থেকে যেটা তুষ হয়, মানে ধানকে যখন ভাঙা হয় দিয়ে চাল বের করা হয়, এই ধানের যে খোসাটা সেটাকে বলা হয় তুষ। যারা শহরের লোক তারা হয়তো এটা জানে না। এই যে তুষ, এই তুষটাকে কিন্তু আপনি তুষের যদি গাদা থাকে একটা, না বিশাল অনেক তুষ আছে, ধরুন 1 কুইন্টাল 2 কুইন্টাল 5 কুইন্টাল কি বিশাল একটা ঢিবি করে তুষকে রাখা আছে, আপনি তার নিচে যদি ভেতরে গিয়ে আগুন লাগিয়ে দেন ও কিন্তু জ্বলবে। তুষটা তো শুকনো খসখসে জায়গা, মানে চালের ধানের যে খোসাটা, আপনি নিচে আগুন লাগিয়ে দেন সে কিন্তু জ্বলবে। কিন্তু জ্বলবে মানে এই নয় হুট করে আপনি বুঝতে পারবেন না, ও ভেতরে ধিকি 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 করে জ্বলবে, উপরে চট করে ধোঁয়াও উঠে আসে না, খুব চট করে ধোঁয়া উঠে আসবে না, যার পরে উপরে কেউ বুঝতে পারছে না যে ওখানে আগুন আছে কিনা।
যার ফলে তার উপর গিয়ে আপনি বসতেই পারেন, আমি বসতে পারি, কোনো ব্যাপার না, তো বেশ গাদা, বেশ নরম জায়গা একটা গাদা, আমি বসে গেলাম। কিন্তু আস্তে আস্তে ধিকে ধিকে জ্বলতে 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 এক সময় দাউ দাউ করে জ্বলে উঠবে, তখন আর কিছু করার থাকে না। ঠিক তেমনি আজকে আমরা যে আর্থসামাজিক পরিস্থিতিতে আছি, জমি জায়গা কমে গেছে, চাকরি বাকরির আকাল, বিভিন্ন রকম মানে সমস্যায় আছি। আমরা কিন্তু এই তুষের আগুনের উপর আছি, আমরা হয়তো বাইরে বুঝতে পারছি না, বাবার তো ইনকাম আছে, আমি তো খেয়ে নিচ্ছি, ওই তো আমার চাষের জমি আছে, যাই তো বছরের ভাত হয়ে যাচ্ছে, অথবা আমি তো টিউশন করে বেঁচে যাচ্ছি, এইসব বিভিন্ন রকম, বা আমি তো একটা চাকরি করি চলে যাচ্ছি, বা আমি তো কোনো ব্যবসা করে দিতে চলে যাচ্ছি, কিন্তু চলে যাচ্ছে। কিন্তু ওই যে ভেতরে তুষের আগুনটা ধিকি ধিকি করে জ্বলছে, এখন বুঝতে পারছি না। হঠাৎ যখন কোনো কঠিন রোগ আসবে, যখন ডাক্তারের কাছে কাউকে নিয়ে যেতে হবে, বাড়ির কাউকে যখন বলবে যে 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা খরচা হবে, বা মেয়ের বা ছেলের বিয়ে করাতে 5 লাখ টাকা খরচা হবে, বা ছেলে মেয়েকে পড়াতে গিয়ে আমার 10 লাখ 20 লাখ টাকা খরচা হবে, যখন আমার ডিমান্ড বাড়বে তখন আমার কিছু করার থাকবে না। ওই তুষের আগুনটা ধিকি ধিকি করে জ্বলছে, হঠাৎ করে যখন দাউ দাউ করে জ্বলবে, তখন আমরা কিছু করার নেই। এইটা যারা বুঝতে পারে, যারা ভবিষ্যৎকে দেখতে পায় যে আজকে আমি ভালো আছি, হয়তো বা চলে যাচ্ছে, হয়তো বা ফার্স্ট প্রফেশনকে নিয়ে চলছি, আমি কি আগামী দিনের কথা ভেবে কিছু করব, এইরকম লোকের কাছে যদি আপনি যেতে পারেন, তাহলে হয়তো তারা এমন বিজনেসটা করলে করতে পারে। এইবারে যদি নাও করে, আপনি আমি তাদের সঙ্গে রিলেশন রাখবো, হতাশ হব না ফ্রেন্ডস। এই অবস্থাতে ওই এই যে করোনার প্রাককালে যখন ওপেন মিটিং হচ্ছে না, সেখানে 9% বিএফআই যেমন হচ্ছে, তেমনি গোল্ড, প্লাটিনাম, এমআরএল, ডায়মন্ডও হচ্ছে। আমি সেদিন কদিন আগে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছিলাম যে বিহার থেকে একজন নতুন ডায়মন্ড বেরোলো। তার মানে লড়াই যারা করছে তারাই কিন্তু সাকসেস হচ্ছে। কিন্তু এই লড়াই আমি অনেকদিন ধরে করলাম, কই আমার তো কোনো পিন চেঞ্জ হচ্ছে না। তার মানে আপনাকে বুঝতে হবে আপনার হয় ধৈর্য নেই, অথবা আপনার লড়াইটা লড়াইয়ের মতো হচ্ছে না। যদি আপনার লড়াইটা লড়াইয়ের মতো হয়, তাহলে কিছু না কিছু রেজাল্ট পাচ্ছেন আপনি। হ্যাঁ, আপনি ভেবেছেন এই মাসে 6 হবো, কি 3 হবো, কি 9 হবো। হ্যাঁ, আমার অভিজ্ঞতা বলছে, আমার টিম চালাতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, আমিও নিজে বলেছিলাম আমি এই বছর প্লাটিনাম হবো, কি সিলভার হবো। কিন্তু দেখা গেছে আমার সিলভার শিপটা আমি যে বছর বলেছিলাম তার 2 বছর পরে হয়েছে, কি 5 বছর পরে হয়েছে। প্লাটিনামটা যখন হবো বলেছিলাম তারপরে হয়নি। মানে এই যে ব্যাপারগুলো ঘটবেই। কিন্তু আপনি কি স্টিল নাও লেগে আছেন? কিন্তু আপনি কি এটা বুঝতে পারছেন যে আপনি এই যে 3%, 6%, 9% হননি, আপনি প্রসেসিং এ থাকুন, আর ডাউন লাইন কে আপনি 3, 6, 9 করার চেষ্টা করুন, তাহলে আপনার গ্রুপ বেরোবে। কিন্তু এই আমার রেজাল্ট এলো না কেন, আমি যদি হতাশ হই, তাহলে কিন্তু প্রবলেম। আর একটা কথা বলি কি, অনেক সময় প্রোডাক্ট আমি মুভমেন্ট করতে পারি না। হ্যাঁ, মুভমেন্ট করা মানে কি, আমার বাড়িতে হয়তো সাধারণ ফ্যামিলি, আমি এমন প্রোডাক্ট না কিনে বাজার থেকে প্রোডাক্ট কিনলে 500 টাকা 1000 টাকায় আমার হয়তো তেল, সাবান, শ্যাম্পু, পেস্ট বা অন্য কোনো ভিটামিন মিনারেল কেনা হয়ে যেত। এমনতে আসতে গিয়ে সেটা হয়তো আমাকে একটু বেশি টাকা ইনভেস্ট করতে হচ্ছে ইমিডিয়েট। আমার মনে হচ্ছে যে আমি যেটা বাজার থেকে কিনলে আমার 500 বা 1000 টাকা হয়ে যেত, বাবা মাকে বললে তারা এখানে হয়তো আমার 1500 লাগছে, 2000 লাগছে, তখন বাবা মা দিতে চাইছে না, হতে পারে। কিন্তু আমি যদি বাবা মাকে বোঝাতে পারি, বা আমি যদি ফ্যামিলি ম্যান হই, আমি যদি বুঝতে পারি যে এই 1500-2000 টাকা আমি খরচ করলে এই প্রোডাক্টটা কিন্তু, ওটা তোমার যদি 1000 টাকার প্রোডাক্টটা যেটা 1 মাসে খরচা হতো, আমি যদি 1500 টাকার আমার এমন প্রোডাক্ট গুলো কিনি, এটা কিন্তু 2 মাস হয়ে যাবে। তার মানে 500 টাকা সেভ হবে। মানে 2 মাসে 2000 টাকা খরচা হতো, 1500 হবে। এবং বেস্ট অফ দা বেস্ট প্রোডাক্ট ব্যবহার করে শরীর স্বাস্থ্য পরিবেশ ভালো রাখবো, এবং সঙ্গে সঙ্গে একটা ইনকামের রাস্তা পাবো। তাহলে এই 1500-2000 টাকা আমি যদি কিনি আমার বাড়ির ব্যবহারের জন্য, আর দ্বিতীয়টা যেটা হবে, কিছু প্রোডাক্ট আমাকে রিটেলিং বা শেয়ারিং করতে হবে। এটা যদি কন্টিনিউয়াস প্রসেস আমি চালাতে পারি, সেটা 3000 বা 5000 যদি করি, তাহলে আমি যদি শিখে যাই, আমি যদি না করতে পারি, তাহলে আমি ডাউনলোডকে কি করে শেখাবো? প্রচুর প্ল্যান শুনে আমি জয়েন করিয়ে দিয়ে তো লাভ নাই। সে যদি বলে মিস্টার স্নেহাশিস আপনি বলুন তো কি করে আপনি প্রোডাক্ট রিটেলিং করছেন, আমি কি তো করতে পারছি, তাহলে আমি কি করে বলবো, আমি যদি নিজে না করি। আমি যদি বাড়িতে কোনো কিছু ইউজ না করি, তাহলে আমি কি করে বলবো যে আমি এই ইউজ করছি, এইভাবে করছি। সেই জন্য প্রথমে বলা হচ্ছে আপনি নিজে কমিটেড হন, আপনি যতটুকু পারেন, সে 500 টাকা হোক 5000 টাকা হোক, যেটা পাচ্ছেন সেটা কন্টিনিউয়াস করছেন কিনা। এইভাবে 500 টাকা একদিন 5000 হবে, 5000 টাকা একদিন 50,000 হবে। প্রথম প্রথম হয় না, কিন্তু এই যে তার মানে এই নয় যে আপনি ফার্স্ট প্রফেশন, আপনি টিউশন করছেন ছেড়ে দেবেন, আপনি চাকরি করছেন ছেড়ে দেবেন, আপনি চাষ করছেন ছেড়ে দেবেন, পড়াশোনা করছেন বন্ধ করে দেবেন, তা নয়। কিন্তু আপনার ওয়েস্টেজ টাইমটাকে লাগিয়ে, অথবা প্রায়োরিটি শিফট করে 2 ঘন্টা 3 ঘন্টা পার ডে আপনি হয় প্রোডাক্ট রিটেলিং বা শেয়ারিং, বা কাউকে প্ল্যান শোনানো, বা যে জয়েন করে গেছে তার কাছে গিয়ে মিটিং করা, বা তার হয়ে প্ল্যান শো করানো। এই যে কাজগুলো আপনি নিজেকে রাখছেন কিনা, নিজেকে তৈরি করছেন কিনা এই ব্যাপারে, তাহলে কিন্তু আপনি টিম তৈরি করতে পারবেন। এটা কারা করবে? যারা বলছি বিগ ডিমার। এই অল্পেতে যদি সন্তুষ্ট, আমি টিউশন করে 5000 পেয়ে যাচ্ছি, চলে যাচ্ছে, আমি চাকরি করে 20,000 টাকা পাচ্ছি, চলে যাচ্ছে, আমি চাষ করে বছরের ভাত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আমি তো ব্যবসা করে সংসার চালিয়ে নিয়ে যেতে পারছি, আবার নতুন কেন খাটবো? তাহলে কিন্তু হবে না। ওই যে বিগ ড্রিমার, এক্সট্রা খাটার জন্য যে দেয় এক্সট্রা এফোর্ট, সেই পায় ঈশ্বরের সাপোর্ট। মানে আপনি যতটুকু কাজ করছেন, কোনো একজন ব্যায়ামবীর বলেছিলেন, আপনারা সবাই জানেন
একজন ব্যায়ামবীরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি পার ডে কতটা ব্যায়াম করেন, কত ঘন্টা ব্যায়াম করেন, আপনার শরীর এত সুন্দর নিখুঁত। ওরা একজন ব্যায়ামবীর, আমি নামটা এই মুহূর্তে মনে করছি, আপনারা অনেকে জানেন। বলছে আমি পার ডে 2 ঘন্টা ব্যায়াম করি। বলছি 2 ঘন্টা ব্যায়াম? আমরা তো অনেক বেশি করি, অনেকে তো বেশি করে, কারো ওই তো তাদের সুঠাম দেওয়া হয় না। বলছে না 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 আপনারা, আমি আপনাদের হয়তো বোঝাতে পারলাম না, আমি ব্যায়ামটা 2 ঘন্টা তখনই করি যখন আমি কাজ করতে 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 ব্যায়াম করতে করতে হাঁপিয়ে পড়ছি। যখন আপনারা হাঁপিয়ে পড়েন দিয়ে ছেড়ে দেন যে না এবারে একটা হয়ে গেল, অনেকক্ষণ ব্যায়াম করলাম। আমি যখনই হাঁপিয়ে পড়ি আর পেরে উঠছি না, তখন থেকে 2 ঘন্টা। বোঝাতে পারছি? আপনি 2 জনকে প্ল্যান শুনিয়েছেন, 5 জনকে প্ল্যান শুনিয়েছেন, 10 জনকে প্ল্যান শুনিয়েছেন, আপনি 200 টাকার প্রোডাক্ট বিক্রি করছেন, 500 টাকার প্রোডাক্ট বিক্রি করছেন, 1000 টাকা করছেন, আর পেরে উঠছেন না। কিন্তু আপনি তারপরে এক্সট্রা এফোর্ট দিচ্ছেন কিনা, ওই পেরে রাত্রিবেলা, আমরা অনেক সময় হয়েছে ভাই, বিশ্বাস করুন, আমরা যখন বিজনেসটা প্ল্যান শুনিয়ে রাত্রিবেলা ফিরছি ক্লান্ত, হয়তো রেজাল্ট পাইনি, অথবা যদি রেজাল্ট পেয়েছি এতটা ক্লান্ত, অনেক রাত পর্যন্ত বকবক করেছি, বা কাউকে প্রোডাক্ট বিক্রি করেছি, বা কাউকে প্ল্যান শুনিয়ে অনেক রাত্রে এসে বিছানায় শুয়ে পড়েছি, অন্য কেউ হলে আসলে পড়বে, ঘুমিয়ে পড়বে। আমরা কিন্তু আসলে পড়ে ঘুমিয়ে যাইনি, ওই এক্সাইটমেন্টটাকে ধরে রাখার জন্য সবসময় রেজাল্ট মিটিং থেকে আসার পরে বা কাউকে প্ল্যান শুনে আসার পরে রেজাল্ট সমান পাইনি। আমরা কি করেছি, ওই এসে বিছানায় আসলে না পড়ে আমরা ক্যাসেট শুনেছি। তখন আবার আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, এখন তো কারেন্ট 4 বছর 5 বছর এসছে, তার আগে তো কারেন্ট ছিল না। আমরা এই ওয়াকম্যান চালিয়ে ক্যাসেট শুনে নিজেকে গরম করি যাতে তারপর দিন কালকে বেরোতে পারি। এই যে নিজেকে আমি এক্সট্রা চাপ নিয়েছি, তবেই একটা জায়গায় গেছি। আপনি জানেন ডায়মন্ড তাই হয়, কয়লার মধ্যে ওই যে মানে ওই যে ইনগ্রেডিয়েন্টসটা থাকে, প্রচন্ড হিট পেয়ে তবেই সে ডায়মন্ড হয়। ওই জন্য ডায়মন্ড পৃথিবীর মধ্যে সব থেকে দামি ধাতু, দামি মেটাল। ঠিক তেমনি আপনি কি এক্সট্রা চাপ নিতে রাজি আছেন ফ্রেন্ডস, তবে কিন্তু আপনি ওই জায়গায় যাবেন। ঠিক আছে, আমরা এইটাই বলতে চাইছি যে আমি এই জন্য কালকে এই মেসেজটা পাঠিয়েছিলাম যে আপনারা কি প্ল্যানিং করেছেন যে কালকে কি কাজ, প্রতিদিনের কি কাজ, প্রতি মাস সপ্তাহের কি কাজ, প্রতি মাসের কি কাজ, বছরে কি কাজ, এই একটা প্ল্যানিং করুন এবং প্ল্যানিং ডায়েরিতে লিখুন যে আমি কাল প্রতিদিন কি কি কাজ করব, সেটা রুটিন করুন। তাহলে রাত্রে শুতে যাওয়ার পর সময় ভাববেন না যে কালকে আমি কি করবো, অনেক সময় কি করবো, কালকে আমি কি করবো, কাজ আমি কাজ কি করবো খুঁজে পাই না। ওই রাস্তায় কাউকে দেখা হয়েছে প্ল্যান শুনিয়ে দিলাম, কাউকে এটা মনে হলো প্রোডাক্ট বিক্রি করে দিলাম, কোনো কাজ নেই, ঘুমিয়ে গেলাম, ওই ইউটিউবে দেখলাম, ভোট নিয়ে আলোচনা করলাম। না, আপনি প্রতিদিন বিজনেসের জন্য অর্থাৎ নিজের ডেভেলপমেন্টের জন্য আপনি কি কাউকে প্ল্যান শোনানোর জন্য, প্রোডাক্ট ডিটেলিং এর জন্য এবং মিটিং ট্রেনিং করার জন্য আপনি কি প্রতিদিন এই রুটিন করেছেন? কবের মধ্যে আপনি 3 যেতে চাইছেন, 6 যেতে চাইছেন, 9 যেতে চাইছেন, এটা কি গেম প্ল্যান করেছেন, গোল সেট করেছেন? তবেই তো আপনি ছুটবেন, নাহলে ছুটবেন কেন? এটা কারা করবে? যারা বিগ ডিমান্ড, নাহলে জয়েন করে অনেকে থাকে, কিন্তু বিগ ডিমান্ডরাই টিকে থাকে এই কাজটা করে। আপনারা আসুন, এইভাবে রুটিন সেট করুন এবং নিজেকে বিগ ডিমান্ড হিসেবে নিজেকে প্রমাণ করুন। আপনি ফ্যামিলির মধ্যে আপনি হিরো, আপনি পাড়ার মধ্যে হিরো, আপনার বন্ধু সার্কেলের মধ্যে আপনি হিরো, এটা প্রমাণ করার দায়িত্ব আপনার। তবেই আপনি প্লাটিনাম, এমারেল্ড, ডায়মন্ড হলে আপনিই রেজাল্ট পাবেন, আপনি খুশি হবেন, সবাই আপনাকে দেখবে দূরবীন দিয়ে দেখার মতো। এটাই হচ্ছে আপনার তখনই আনন্দ, তখনই জয়। এটা যদি করতে চান তবেই আপনি বিজনেসে সাকসেস হবেন, তবেই আপনারা এগোতে পারবেন। হারিয়ে যাবেন না ফ্রেন্ডস, লেগে থাকুন, আমরাও এভাবে এগোচ্ছি, আপনারা এগিয়ে যান, আমরা সবাই আছি। ওকে, নাইস টকিং টু ইউ, গুড নাইট, গো ডায়মন্ড। ওয়াও 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 ওয়াও, হাততালি একটা এক্সপেক্টেড, একটা হাততালি এক্সপেক্টেড প্রত্যেকের কাছ থেকে। আশা করি প্রত্যেকে শুনছিলাম মন দিয়ে, জয়েন করে হয়তো অনেক কিছু। ওকে, তো প্রত্যেকটা মিটিং এর শেষেই আমরা প্রোগ্রাম শেষ করি একটা প্রার্থনার মধ্য দিয়ে। তো আজকেও তার অন্যথা হবে না। প্রার্থনা পাঠ করার জন্য আমরা প্রত্যেকে বলবো একটুখানি নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যেতে এবং দাঁড়িয়ে গিয়ে প্রার্থনাটা একটুখানি পাঠ করতে। ওকে, তো জাস্ট সবাই একটুখানি দাঁড়িয়ে যান। ওকে, শুরু করছি আজকের প্রার্থনা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, সিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলতরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা,
জয় হে জয় হে জয় জয় হে জয় 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 হে। জয়। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের কথা শোনার জন্য। আমরা এগিয়ে চলি এবং পরবর্তী মিটিং এ আবার এই একটা শুভ সন্ধ্যায় আবার আড্ডার জন্য উপস্থিত থাকি। থ্যাংক ইউ এগেইন এন্ড গুড নাইট।